Hello students, hello, welcome to our Bioversity YouTube channel. আজ যেটা আমি তোমাদের পড়াবো সেটা হলো কর্ডাটা। তো কর্ডাটা পড়তে গেলে আগে আমাদেরকে জানতে হবে তার আগের যে ফাইলামটা রয়েছে সেই আগের ফাইলাম অর্থাৎ হেমিকর্ডাটা সম্পর্কে। তো হেমিকর্ডাটা সম্পর্কে আমরা জানবো। সেই হেমিকর্ডাটা সম্পর্কে জানার আগে সবকিছু জানার আগে আমি একটা বিগ অ্যানাউন্সমেন্ট আমাদের চ্যানেলের পক্ষ থেকে করতে চাই। সেটা হলো আমরা জুলজি মাইনর ক্লাস পড়াই। দেখো, বিএসসি ফার্স্ট সেমিস্টারের ব্যাচ মাত্র আমরা দিচ্ছি 699 রুপিসে তোমরা পেয়ে যাবে জুলজি ফার্স্ট সেমিস্টারের মাইনর ব্যাচ। তোমরা একটাই পেমেন্ট, অনলাইন একটাই পেমেন্ট, হ্যাঁ, ওয়ান টাইম পেমেন্টে তোমরা ফুল ব্যাচ পেয়ে যাবে 6 মাসের যে সেমিস্টারের ফুল। এছাড়া আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টার চলছে, সেটাও আমরা 699-এ দিচ্ছি। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের অল ইউনিভার্সিটি যত আছে, অল ইউনিভার্সিটি বলতে বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, এছাড়া যা চর্যাপতি গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, যা ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটির মাইনর ও মেজর আমরা গাইড করে থাকি। জুলজি মেজর আমরা গাইড করে থাকি। এছাড়া জুলজি বটানি মাইনর আমরা গাইড করে থাকি। তো দেখো, আজ যেটা আমি শুরু করব কর্ডাটা। কর্ডাটা মানে কি? তোমরা নিশ্চয়ই আমাদের আশেপাশে যত প্রাণী দেখো তার মধ্যে মেরুদণ্ডী যারা, অর্থাৎ হাড়গোড় যাদের আছে, যাদের মেরুদণ্ড আছে, তারা হলো সবাই কর্ডাটা। ঠিক আছে? তো এটা আমরা ছোটবেলায় শিখেছি, এইটা তো বললে হবে না। এখন কর্ডাটা হতে গেলে তিনটে আমাদের জিনিস আছে, তিনটে শর্ত আছে। সেই তিনটে শর্ত যদি মেনে চলে তবে সেটাকে আমরা কর্ডাটা বলবো। তো কর্ডাটার আগে আমরা হেমিকর্ডাটা কি সেটা আগে দেখি। দেখো, হেমিকর্ডাটা কি? হেমিকর্ডাটা হলো প্রোবোসিস কলার আর দেহকাণ্ড বিশিষ্ট নরম দেহের প্রাণী হতে হবে। হ্যাঁ, তারা হলো হেমিকর্ডাটার মধ্যে পড়ে। আর দেখো, এদের কি কি থাকে? গলবিলীয় ফুলকা ছিদ্র থাকবে, আর স্নায়ুরজ্জু অর্থাৎ নার্ভ কর্ড আর নোটোকর্ডটা থাকে না। তাহলে হেমিকর্ডাটায় নার্ভ কর্ড, নোটোকর্ড থাকে না, শুধুমাত্র গলবিলীয় ফুলকা ছিদ্রটা থাকে। এই গলবিলীয় ফুলকা ছিদ্রের সাথে সাথে যদি স্নায়ুরজ্জু অর্থাৎ নার্ভ কর্ড, স্নায়ুরজ্জুকে আমরা কি বলবো? নার্ভ কর্ড। স্নায়ুরজ্জুকে আমরা বলবো নার্ভ কর্ড, এনসি শর্টে লিখলাম আমি, এনসি। হ্যাঁ, নার্ভ কর্ড। তো এই নার্ভ কর্ড থাকতে হবে, নোটোকর্ড থাকতে হবে, জীবনের কোনো একটা দশায় থাকবে অথবা সারা জীবন ধরে থাকবে, আর হলো গলবিলীয় ফুলকা ছিদ্র থাকবে। এই তিনটে যদি থাকে তবে সেটা হবে কি? সেটা হবে কর্ডাটা। এই হলো কর্ডাটা। এটাই আমরা আসবো, এই কর্ডাটা এটাই আমরা আসবো, তবে এটা পরে। আগে দেখো হেমিকর্ডাটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। হেমিকর্ডাটা কি? প্রোবোসিস কলার ও দেহকাণ্ড বিশিষ্ট নরম দেহে যেসব প্রাণীদের গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে কিন্তু স্নায়ুরজ্জু ও নোটোকর্ড থাকে না, তাদের বলা হবে হেমিকর্ডাটা। হেমিকর্ডাটার সাধারণ বৈশিষ্ট্যগুলো কি? দেহ নরম ও কঙ্কাল বর্জিত। এই যে হেমিকর্ডাটা কোথা থেকে এসছে? হেমিকর্ডাটা এসছে একাইনোডার্মা থেকে। একাইনোডার্মাটা থেকে ইভলিউশন হয়ে আস্তে আস্তে চলে এসছে হেমিকর্ডাটা। ঠিক আছে? তাহলে দেখো, এবারে এদের দেহ তিনটে অংশে বিভক্ত। দেহ কটা অংশে বিভক্ত? তিনটে অংশে। কি কি? দেহে প্রোবোসিস থাকবে, অর্থাৎ সম্মুখ ভাগের অংশ থাকবে, তারপরে মধ্যেকার থাকবে, মধ্যেকার কি থাকবে? কলার থাকবে, আর তারপরে হচ্ছে দেহকাণ্ড। কলার মানে গ্রীবা পোর্শন যেটা বলা হয় সেই পোর্শনটা, তারপরে হচ্ছে দেহকাণ্ড। ঠিক আছে? আর স্টোমোকর্ড বা ওরাল উপবৃদ্ধি এইটা উপস্থিত, যা মুখবিবরের সামনের দিকে থাকে। আচ্ছা, আর কি? গলবিলীয় ফুলকা ছিদ্র, হ্যাঁ, পার্শ্ব প্রাচীর, গলবিলের পার্শ্ব প্রাচীর ফুলকা ছিদ্রযুক্ত। আচ্ছা, গলবিলীয় ফুলকা ছিদ্র এটা থাকবে, আমি বলেছি এটা হলো হেমিকর্ডাটা হওয়ার একদম প্রাথমিক শর্ত। তারপরে দেন আসছি হচ্ছে পায়ু ছিদ্র, দেহের শেষ প্রান্তে অবস্থিত। পায়ু পরবর্তী লেজ থাকে না, কিন্তু লেজ অন্যান্য এরপরে যেটা আছে, এরপরে যে ফাইলাম অর্থাৎ কর্ডাটা ফাইলাম, সেখানে কিন্তু লেজ আমরা দেখতে পাবো। দেখো, তারপরে হচ্ছে
সিলোম ও সিলোম থাকে ত্রিধা বিভক্ত, অর্থাৎ এরা হচ্ছে ট্রাইসিলোমেট। তাহলে এরা কি ট্রাইসিলোমেট। তারপরে হচ্ছে জীবনচক্রে লার্ভা দশা আছে। লার্ভার নাম কি? লার্ভার নাম হচ্ছে টার্নারিয়া। লার্ভার নাম হচ্ছে হেমিকর্ডাটা, লার্ভার নাম হচ্ছে টার্নারিয়া। ঠিক আছে, মনে থাকবে। দেন এরা সামুদ্রিক হয়, অর্থাৎ সমুদ্রে এদেরকে দেখা যায়, আর দলবদ্ধভাবে বাস করে। ঠিক আছে, অর্থাৎ সামাজিক জীব। আচ্ছা, উদাহরণ কি? বেলানোগ্লসাস আছে। বেলানোগ্লসাসের আর এক নাম হচ্ছে টাংওয়ার্ম। তাহলে এইটা মনে রাখতে হবে। বেলানোগ্লসাসের আর এক নাম কি? বেলানোগ্লসাসের আর এক নাম হচ্ছে টাংওয়ার্ম। যদি কোনো শর্ট কোশ্চেন আসে তাহলে সেখানে টাংওয়ার্ম বলতে কাকে বোঝানো হয় বলে কয়েকটা অপশান দিয়ে দিল, বা টাংওয়ার্ম বলতে কোন প্রাণীকে বলে সেটা বললে তাহলে বলতে হবে বেলানোগ্লসাস। দেন আমরা চলে আসছি দেখো কর্ডাটা, যেটায় জন্য আমরা শুরু করলাম। হ্যাঁ, সেই কর্ডাটায় চলে আসছি। দেখো কর্ডাটা, আগে শব্দের মানেটা বুঝতে হবে। দেখো শব্দ এখানে কি বলছে, এখানে হচ্ছে কর্ডাটা। কর্ডাটা এটা কোত্থেকে এসছে? এটা হচ্ছে ফাইলাম কর্ডাটা। হ্যাঁ, তাহলে ফাইলাম নেম কি? ফাইলাম নেম হলো কর্ডাটা। এই যে কর্ডাটার শব্দটা এসছে ল্যাটিন শব্দ কর্ডা আর আটা। ঠিক আছে, কর্ডা মানে হচ্ছে কি? দণ্ড। এই দণ্ড, অর্থাৎ শরীরে এইরকম দণ্ডাকৃতি কোনো কিছু একটা থাকবে। এইটা তাহলে এই নাম থেকে বোঝা যাচ্ছে। এই নাম থেকে কি বোঝা যাচ্ছে? শরীরে দণ্ডাকৃতি কিছু একটা থাকবে, বা দণ্ডাকৃতি হাড় হতে পারে, সেটা হতে পারে মেরুদণ্ড, এই ধরনের কিছু একটা থাকবে। আচ্ছা, আর হচ্ছে আটা, ATA আটা ল্যাটিন শব্দ, এটা মানে হচ্ছে গোষ্ঠী বা গ্রুপ। ঠিক আছে, দেন চলে আসছি দেখো সংজ্ঞা। তাহলে এই সংজ্ঞাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সংজ্ঞায় কি কি? সংজ্ঞা আমি যেটা বলেছি দেখো, নোটোকর্ড, পৃষ্ঠদেশীয় ফাঁপা প্রাক গলবিলীয় ফুলকা ছিদ্র থাকবে, আর নোটোকর্ড থাকবে, নার্ভ কর্ড তো থাকবে, আর লেজ থাকে, পায়ু পরবর্তী লেজ থাকে, মানে পায়ুর পরেও, পায়ু ছিদ্র যেখানে থাকবে তার পরেও তার পাশ দিয়ে আর কি লেজটা চলে। ঠিক আছে, দেন আমরা চলে আসছি সাধারণ বৈশিষ্ট্য অর্থাৎ জেনারেল ফিচার্স। জেনারেল ফিচার্স কি আছে দেখে নেব আমরা। জেনারেল ফিচার্স, দেখো জেনারেল ফিচার্সের মধ্যে প্রথমেই হচ্ছে নোটোকর্ড। নোটোকর্ড ভ্রূণ অবস্থায় এদের নোটোকর্ড থাকবে, অথবা সারা জীবন ধরে নোটোকর্ড উপস্থিত থাকে। আর মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে কি হয়? মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে অর্থাৎ পূর্ণাঙ্গ অবস্থায় এটা হয়ে যাবে। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ অবস্থায় নোটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হবে। নোটোকর্ড কিসে পরিণত হবে? মেরুদণ্ডে। অর্থাৎ কোনো একটা বেবি জন্মানোর পরপরই কিন্তু তার মানে জন্মানোর আগে থেকেই যখন সেটা আর কি পরিণত হচ্ছে, তো সেখানেই কিন্তু মেরুদণ্ড হয়ে যাচ্ছে। আর বেবিটা যখন ডেভেলপ হচ্ছে তখন কিন্তু সেখানে ওই মেরুদণ্ডটা ছিল না, মানে যখন ভ্রূণ থেকে আস্তে আস্তে তৈরি হচ্ছে তখন মেরুদণ্ডটা ছিল না, তারপরে কিন্তু মেরুদণ্ডটা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইরকম করে মেরুদণ্ডটা মানে নোটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হবে। নার্ভ কর্ড, নার্ভ কর্ডটা কি? নার্ভ কর্ডটা পরবর্তীকালে সেটা হয়ে যাবে যেটা সুষুম্না কাণ্ড আমরা যেটা বলি। হ্যাঁ, আর সেখান থেকে মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড আর মস্তিষ্ক এই অংশটা তৈরি হয় কিসের থেকে? এই সুষুম্না কাণ্ড ও মস্তিষ্ক তৈরি হয় নার্ভ কর্ড থেকে। ঠিক আছে, তাহলে নোটোকর্ড থাকছে, প্রাথমিক সত্য হচ্ছে নোটোকর্ড থাকছে, দেন হচ্ছে নার্ভ কর্ড থাকছে, আর গলবিলীয় ফুলকা ছিদ্র, গলবিলীয় ফুলকা ছিদ্র থাকছে। গলবিলীয় ফুলকা ছিদ্র এটা জীবনের যে কোনো দশায় অথবা সারা জীবন ধরে গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। তাহলে এই গলবিলীয় ফুলকা ছিদ্র তো আমাদের থাকে না, কিন্তু আমরা আবার কর্ডাটা কিভাবে হলো তাহলে? হ্যাঁ, গলবিলীয় ফুলকা ছিদ্র আমাদেরও জন্মের আগে অর্থাৎ যখন এমব্রায়ো ছিলাম আমরা, তখন সেখানে গলবিলীয় ফুলকা ছিদ্র ছিল সেখানে আমাদের। ঠিক আছে, তো দেন আমি চলে আসছি দেখো প্রতিসমতা। প্রতিসমতা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। এই দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম এটা কেমন? এটা আগের দিন একটা আমি ক্লাস করিয়েছিলাম, তো সেখানে ছিল। তো তোমরা গিয়ে এই চ্যানেলে গিয়ে
আগের আমার যে ক্লাস আছে সেই ক্লাসটা দেখে নেবে, তাহলে সেখানে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসমটা কি সেটা আমি ভালোভাবে বুঝিয়েছিলাম। দেখো, আর দেহ গঠন ত্রিস্তরীয়, হ্যাঁ ত্রিস্তরীয় দেহ গঠন, অর্থাৎ ত্রিস্তরীয় মানে কি, ত্রিস্তরীয় মানে হচ্ছে তিনটে স্তর দেখা যাবে, দেহে তিনটে স্তর দেখা যাবে, কি কি, একটোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম। ঠিক আছে, এই তিনটে স্তর অবশ্যই দেখা যাবে। এই তিনটে স্তর দেখা গেলে এই তিনটে স্তর তো দেখা যাবে, মানে এটা হেমিকর্ডাটাতেও কিন্তু তিনটে স্তর আছে। হেমিকর্ডাটা যেখানে সাধারণ এটা বলেছি জেনারেল ক্যারেক্টারিস্টিক্স যখন আমি বলেছি সেখানেও কিন্তু এটা ছিল। দেন আমি চলে আসব সংবহন তন্ত্র। সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র কেমন, বদ্ধ প্রকৃতির। বদ্ধ প্রকৃতির বলতে কি বোঝায়, রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির বলতে বোঝায় কোনো একটা নালীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হবে। এই ধরনের সব নালী আমাদের দেহে রয়েছে আর তার মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়। হ্যাঁ, তাহলে রক্ত সংবহন তন্ত্র সেটা বদ্ধ প্রকৃতির। আর রক্তের মধ্যে কি থাকবে, রক্তের মধ্যে থাকবে হচ্ছে হিমোগ্লোবিন থাকবে। আর হিমোগ্লোবিনটা কোথায় থাকবে, হিমোগ্লোবিন রক্তের মধ্যে মুক্তভাবে থাকবে না, হিমোগ্লোবিন থাকবে লোহিত রক্তকণিকার মধ্যে। হ্যাঁ, তারপরে হচ্ছে সিলোম, সিলোম উপস্থিত অবশ্যই, আমরা হলাম ট্রু সিলোমেট প্রাণী। সিলোম উপস্থিত। দেন হচ্ছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড সর্বদাই অঙ্কদেশে থাকে। হৃৎপিণ্ড সর্বদাই অঙ্কদেশে অবস্থিত। আচ্ছা, হেপাটিক পোর্টাল তন্ত্র, হেপাটিক পোর্টাল তন্ত্র উপস্থিত। এই হেপাটিক পোর্টাল তন্ত্রটা কি, হেপাটিক পোর্টাল তন্ত্রটা বুঝতে হবে। দেখো, হেপাটিক পোর্টাল তন্ত্র হলো একটা বিশেষ অবস্থা, শিরা বা ধমনীর একটা বিশেষ অবস্থা। সেখানে কি করে, পরিপাকতন্ত্র থেকে লিভারে রক্ত সংবহন হয়। পরিপাকতন্ত্র থেকে লিভারে সংবহন রক্ত সংবহন হয়। সেখানে কি হয়, আমাদের যে লিভার রয়েছে সেখানে সেখানে সে কি পুষ্টিটা পাবে, সেই জন্য পরিপাকতন্ত্রের যেসব আর কি নিউট্রিয়েন্টগুলো তৈরি হচ্ছে সেই নিউট্রিয়েন্টগুলো লিভারে পৌঁছে দিচ্ছে। তারপরে প্লিহা, প্লিহা থেকে যে নিউট্রিয়েন্টগুলো তৈরি হচ্ছে সেই নিউট্রিয়েন্টগুলো সেগুলো অক্সিজেনের সাথে মিশছে, অক্সিজেনের সাথে মিশে লিভারে পৌঁছে দিচ্ছে। ঠিক আছে, তাহলে লিভারেরও তো অক্সিজেন দরকার, লিভারে প্রচুর পরিমাণে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, সেখানেও অক্সিজেন দরকার। হ্যাঁ, তো সেই যে ব্যবস্থা সেটাকে বলা হচ্ছে হেপাটিক পোর্টাল তন্ত্র। তাহলে বোঝা গেল হেপাটিক পোর্টাল তন্ত্রটা কি। হ্যাঁ, হেপাটিক পোর্টাল তন্ত্র হচ্ছে লিভার, তারপরে এই ধরনের যেসব গ্রন্থি বা অঙ্গগুলো রয়েছে এইগুলোতে রক্ত পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল তন্ত্র। ঠিক আছে, দেন চলে আসবো দেহ উপাঙ্গ। দেহ উপাঙ্গ, দেহে দুই জোড়ার বেশি উপাঙ্গ থাকে না। ঠিক আছে, এইখানে এই বানানটা, এই বানান এইগুলো এটা ঠিক করে নেবে তোমরা। হ্যাঁ, এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের যে চ্যানেল বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল। তো আমাদের একটা অ্যাপ রয়েছে, অ্যাপটা হলো কোশ্চেন ক্যাম্পাস। এই কোশ্চেন ক্যাম্পাস অ্যাপ তোমরা ডাউনলোড করবে, সেখানে কিছু কিছু ফ্রি ম্যাটেরিয়ালসও আমরা প্রোভাইড করে থাকি। আর এই 699 টাকা অর্থাৎ মাত্র 699 রুপিসে তোমরা ব্যাচ জয়েন করলে অবশ্যই তোমরা এই পিডিএফটাও পেয়ে যাবে। দেখ, তো উপাঙ্গ, দেহে দুজোড়া উপাঙ্গ, দুজোড়া উপাঙ্গ বলতে কি, এই যে হাত, হাত হলো এক জোড়া উপাঙ্গ আর পা হলো এক জোড়া উপাঙ্গ। তাহলে এইভাবে দুজোড়া উপাঙ্গ থাকবে, অর্থাৎ দুজোড়া বাহু। ঠিক আছে, একটা হলো অগ্রবাহু আর এক জোড়া হচ্ছে পশ্চাৎ বাহু। এইভাবে করে তাহলে এক জোড়া অগ্রবাহু আর এক জোড়া পশ্চাৎ বাহু, তাহলে দুজোড়া উপাঙ্গ তৈরি হয়, দুজোড়া উপাঙ্গ থাকে। যত কর্ডাটা আছে তাদের সবারই দুজোড়া উপাঙ্গ থাকে। এবারে কোথাও কোথাও থাকে না, সে ব্যতিক্রম আমরা পড়বো, জানবো আস্তে আস্তে আরো। আজকের আমি শুধুমাত্র ওভারভিউটা করাবো। একটা ক্লাসে কর্ডাটার আন্ডারে যা কিছু আছে, কর্ডাটার আন্ডারে সব ক্লাস মানে সাব ফাইলাম ক্লাস যা আছে এইগুলো আমি ওভারভিউটা কমপ্লিট করব। দেখ, তারপরে লেজ, পায়ু পরবর্তী লেজ থাকে। এই লেজ অনেক সময় ডেভেলপমেন্টের সময় এটা
নষ্ট হয়ে যায়। যেমন আমাদের আমাদের লেজ এখন আর নেই, মানে আমরা অতিরিক্ত ডেভেলপ হয়ে গেছি, তো সেখানে আর লেজ আমাদের লাগে না, নেই। কিন্তু আমাদের যে পূর্বপুরুষ, অর্থাৎ পূর্বপুরুষ কারা, এপ, তো এপদের কিন্তু এখনো লেজ রয়ে গেছে। অর্থাৎ বানর, এদের বানর, হনুমান, এদের লেজ কিন্তু এখনো শক্তিশালী, এখনো ভালোভাবে কাজে লাগে। হ্যাঁ, এছাড়া গরু, ছাগল, এদের তো লেজ তো কাজে লাগে, অর্থাৎ গরুর লেজ একটা বিশাল কাজ করে তার। আচ্ছা দেখো, তারপর হচ্ছে জনন, এরা একলিঙ্গ প্রাণী। একলিঙ্গ প্রাণী কি, অর্থাৎ পুরুষ আর মেল আর ফিমেল আলাদা আলাদা হয়, তাহলে এদের কি মেল আর ফিমেল আলাদা আলাদা। ঠিক আছে, একটা প্রাণীতে মেল ফিমেল দুটো বৈশিষ্ট্য দেখা যাবে না, মেল আর ফিমেল অর্গান একটা অর্গানিজমের মধ্যে, একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে দেখা যাবে না। হ্যাঁ, দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালে মেল আর ফিমেল পাওয়া যায়। আচ্ছা, দেন আমরা চলে আসবো শনাক্তকারী বৈশিষ্ট্য। তাহলে আমরা কি দেখে, হ্যাঁ এইগুলো তো আমি বললাম বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো তার থাকবে। এছাড়া আমরা যদি আমরা সামনে থেকে দেখি, তাহলে সামনে থেকে দেখে আমরা কিভাবে বুঝবো যে সেটা একটা কর্ডাটা। হ্যাঁ, সেই শনাক্তকারী বৈশিষ্ট্য কি, শনাক্তকারী বৈশিষ্ট্য বলতে গেলে মানে যেগুলো অবশ্যই থাকবে, সেটা হলো নোটোকট থাকবে, স্নায়ু রজ্জু থাকবে, আর নোটোকট, স্নায়ু রজ্জু মানে হচ্ছে নার্ভ কট, নার্ভ কট থাকবে, আর ফুলকা ছিদ্র, এই তিনটে তো আমি বললাম, এই ফুলকা ছিদ্র থাকবে। যেমন মাছেদের ফুলকাটা আমরা পুরোপুরি ভাবে দেখতে পাই। হ্যাঁ, রক্ত সংবহন তন্ত্র থাকবে, রক্ত সংবহন তন্ত্র কেমন হবে, বদ্ধ প্রকৃতির, অর্থাৎ শিরা, উপশিরা, ধমনীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হবে। আর রক্তকোষে রক্তকোষে হিমোগ্লোবিন থাকে। রক্তকোষ তো অনেক রকম হয়। রক্তকোষ কি কি হয়, রক্তকোষ আমরা পড়েছি ডব্লিউবিসি, তারপরে আরবিসি, অর্থাৎ আরবিসি মানে কি, আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসেল, আরবিসি, আর হচ্ছে তোমার অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট। ঠিক আছে, তাহলে এই তিন ধরনের ব্লাড সেল আমরা দেখেছি। এই তিন ধরনের ব্লাড সেলের মধ্যে আরবিসি এর ভিতরে এই আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকবে। ঠিক আছে, আরবিসি এর মধ্যে হিমোগ্লোবিন থাকবে কর্ডাটার ক্ষেত্রে। আচ্ছা, আর লেজ, পায়ুবর্তী লেজ থাকবে, অর্থাৎ কোনো প্রাণীর আমরা যদি লেজ দেখি তাহলে সেটা ধরে নিতে হবে সেটা কর্ডাটার মধ্যে পড়ছে, লেজ হলে তার আর কি সেটা কর্ডাটার মধ্যে পড়বে। দেখো এখানে কয়েকটা কর্ডাটা আমি দিয়েছি। হ্যাঁ, কর্ডাটার আবার ভাগ করা যায়, হ্যাঁ অনেকগুলো সাব ফাইলামে, সেগুলো আমি পড়াবো আস্তে আস্তে। তো দেখো এখানে কর্ডাটা আর যে প্রাণীগুলো রয়েছে, ল্যাম্প্রে, হ্যাগফিশ, তারপরে এই যে হাতি, ব্যাং, এইগুলো পাখি, বার্ডস সবই কর্ডাটার মধ্যে। এই যে এইটা হলো একটা হেমিকর্ডাটা, এটা হলো বেলানোগ্লসাস, যেটা বলছিলাম এর নাম কি, বেলানোগ্লসাসের ডাক নাম কি, বেলানোগ্লসাসের ডাক নাম হলো টাংওয়ার্ম। ঠিক আছে, বেলানোগ্লসাসের ডাক নাম হলো টাংওয়ার্ম। ঠিক আছে, তো এছাড়া আরো রয়েছে এটা হচ্ছে টেরোব্রাঙ্কিয়া, হ্যাঁ এই যে বেলানোগ্লসাস, হ্যাঁ রয়েছে অ্যাটুবুরিয়া, স্যাকোগ্লসাস, এইগুলো সবই হলো হেমিকর্ডাটা। ঠিক আছে, তারপরে আসছে এই যে কর্ডাটা, এই হলো কর্ডাটা। তাহলে আমি যেটা বললাম নোটোকর্ড আর নার্ভ কর্ড থাকবে, তো সেই নোটোকর্ড আর নার্ভ কর্ডের যে পার্থক্য, সেই পার্থক্যটা আমাদেরকে দেখতে হবে। নোটোকর্ড কেমন হয়, দৃঢ় দণ্ডের মতন কাঠামো। ঠিক আছে, আর নার্ভ কর্ড কি, সেটা হচ্ছে স্নায়ুবিক নল, অর্থাৎ সেটা একটা স্নায়ু বা একটা দড়ির মতন অংশ যেটা ফ্লেক্সিবল। আর এটা কি, নোটোকর্ডটা কি, নোটোকর্ড হলো দৃঢ়, যেটা শক্ত, যেটা ওই রকম দড়ির মতন ওই রকম ফ্লেক্সিবল কিছু না, যেটা হলো শক্ত হবে। হ্যাঁ, সেটা হলো নোটোকর্ড। এবারে সেই নোটোকর্ড অনেকগুলো হাড় নিয়ে গঠিত হতে পারে, একটা হাড় নিয়ে গঠিত হতে পারে। এবার আলাদা আলাদা প্রাণীর ক্ষেত্রে আলাদা আলাদা রকম। হ্যাঁ, তারপরে উৎপত্তি কোথা থেকে হবে, নোটোকর্ডের উৎপত্তি হবে মেসোডার্ম থেকে, আর নার্ভ কর্ডের উৎপত্তি হবে কোথা থেকে, একটোডার্ম থেকে। আমি যে তিনটে লেয়ার বললাম, হ্যাঁ আমাদের কর্ডাটার ক্ষেত্রে তিনটে লেয়ার থাকবে, একটোডার্ম, মেসোডার্ম, আর একটোডার্ম ফার্স্ট, তারপরে হচ্ছে মেসোডার্ম, দেন হচ্ছে এন্ডোডার্ম।
তাহলে এই যে একটোডার্ম, এই একটোডার্ম থেকে তৈরি হয় হচ্ছে স্নায়ু। ঠিক আছে, একটোডার্ম থেকে কি তৈরি হয়? একটোডার্ম থেকে তৈরি হয় স্নায়ু। হ্যাঁ, আর মেসোডার্ম থেকে তৈরি হবে হচ্ছে নোটোকর্ড, যে হাড়টা। অর্থাৎ আমাদের ক্ষেত্রে কি হয়েছে, নোটোকর্ডটা সেটা তৈরি, নোটোকর্ডটা সেটা ভার্টিব্রায় পরিণত হয়েছে বা মেরুদণ্ডে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে সেই মেরুদণ্ড তাহলে কোথা থেকে তৈরি হয়? মেরুদণ্ড তৈরি হয় হচ্ছে মেসোডার্ম থেকে। হ্যাঁ, তারপরে কাজ, এইগুলো দেখবে তোমরা। কাজ দেহকে সমর্থন প্রদান করা, স্নায়ু সংকেত পরিবহন করা, এইগুলো তাহলে হচ্ছে নার্ভ কর্ডের কাজ, স্নায়ু সংকেত পরিবহন করা। আর সিএনএস, সিএনএস মানে কি? সিএনএস মানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস, সিএনএস, সিএনএস মানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি করে হচ্ছে নার্ভ কর্ড। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি নিয়ে তৈরি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ড, অর্থাৎ সুষুম্নাকাণ্ড। এই দুটো নিয়ে কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। শুধু কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে হচ্ছে শুধু ব্রেন না, এটা তাহলে মনে রাখতে হবে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুটো জিনিস নিয়ে। তোমরা যে বিএসসি করছো, বিএসসি হয়ে গেছে দেখো, বিএসসি ব্রেন আর এসসি হচ্ছে স্পাইনাল কর্ড। ঠিক আছে, তো এবারে আমরা চলে আসি তাহলে কর্ডাটার আমরা সাধারণ বৈশিষ্ট্য জানলাম। কর্ডাটার সাধারণ বৈশিষ্ট্য জানলাম, শনাক্তকারী বৈশিষ্ট্য জানলাম। এবারে আমরা চলে আসব কর্ডাটার ভাগ। অর্থাৎ কর্ডাটা যে ফাইলাম, ফাইলাম কর্ডাটাকে কটা সাব ফাইলামে ভাগ করা যায়, কটা সাব ফাইলামে ভাগ করা যায়। কর্ডাটাকে তিনটে সাব ফাইলামে ভাগ করা যায়। দেখো, ইউরোকর্ডাটা, দেন হচ্ছে সেফালোকর্ডাটা, তারপর হচ্ছে ভার্টিব্রাটা। ঠিক আছে, এই যত আস্তে আস্তে আমি নিচের দিকে নামছি, অর্থাৎ ইউরোকর্ডাটা থেকে সেফালোকর্ডাটা, তারপরে হচ্ছে ভার্টিব্রাটা, হ্যাঁ, এই তত সেটা উন্নত, সেটা হচ্ছে ডেভেলপড অর্গান, সেটা হচ্ছে তত ডেভেলপড অর্গান। ঠিক আছে, ইউরোকর্ডাটা, হ্যাঁ, ইউরোকর্ডাটা, সেই ইউরোকর্ডাটার আর কোনো ভাগ নেই। সেফালোকর্ডাটা, সেটারও আর কোনো ভাগ নেই। কিন্তু দেখো ভার্টিব্রাটা বা ক্রেনিয়াটা, এই যে ক্রেনিয়াটা মানে কি? ক্রেনিয়াটা মানে হচ্ছে যাদের ক্রেনিয়াম থাকে। ক্রেনিয়াম মানে কি? মাথার খুলি। এই যে মাথার খুলি, এই মাথার খুলি যাদের থাকে তাদেরকে বলা হয় ক্রেনিয়াটা। তাহলে মনে থাকবে ক্রেনিয়াটা মানে কি? ক্রেনিয়াটা মানে হচ্ছে যাদের মাথার খুলি আছে, হ্যাঁ, তাদেরকে বলা হয় ক্রেনিয়াটা, অর্থাৎ খুলির ইংরেজি হচ্ছে ক্রেনিয়া। তো ভার্টিব্রাটা, ভার্টিব্রাটাকে আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একনাথা আর ন্যাথোস্টোমাটা। একনাথা কি? একনাথা হচ্ছে যাদের চোয়াল নেই, তাদের বলা হচ্ছে একনাথা। চোয়াল কোনটা? এই হলো চোয়াল, এই হলো চোয়াল, একটা ঊর্ধ্ব চোয়াল, একটা নিম্ন চোয়াল। এই দুটো চোয়াল নিয়ে আমাদের মুখ উপাঙ্গ গঠিত। তো এই যে এই চোয়াল যাদের থাকবে না, অর্থাৎ হাড় দিয়ে গঠিত চোয়াল যাদের থাকবে না, তাদেরকে বলা হবে একনাথা। আর যাদের চোয়াল থাকবে তাদেরকে বলা হবে ন্যাথোস্টোমাটা। ঠিক আছে, তো একনাথা যারা রয়েছে তাদেরকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। দুটো ভাগে ভাগ করা যাচ্ছে মানে হচ্ছে দুটো ক্লাস আছে, তার মধ্যে অস্ট্রাকোডার্মি আর হচ্ছে সাইক্লোস্টোমাটা। তো এই একনাথা এটা কিসের মধ্যে পড়ছে? একনাথা হচ্ছে ডিভিশন। এই ডিভিশনকে অনেক সময় এখন বলা হয় সুপার ক্লাস। কি বলা হয়? সুপার ক্লাস। ঠিক আছে, ডিভিশনকে বলা হচ্ছে সুপার ক্লাস, ডিভিশনকে বলা হয় সুপার ক্লাস। আর সেই সুপার ক্লাসের আন্ডারে পড়ছে ক্লাস। তাহলে দুটো ক্লাস আছে। আর তারপরে আবার দেখো ন্যাথোস্টোমাটা, এই ন্যাথোস্টোমাটার মধ্যে আবার সুপার ক্লাস রয়েছে। সুপার ক্লাসের মধ্যে কি রয়েছে? পিসেস, অর্থাৎ মাছ। পিসেস কি? পিসেস হলো মাছ, মাছগুলোকে বলা হয় পিসেস। মাছ যারা রয়েছে তারা হচ্ছে পিসেস। তারপরে হচ্ছে সুপার ক্লাস টেট্রাপোডা। টেট্রাপোডা মানে হচ্ছে চারটে পোডা, পোডা মানে হচ্ছে উপাঙ্গ। হ্যাঁ,
অর্থাৎ 2 জোড়া উপাঙ্গ যাদের রয়েছে, হ্যাঁ, তাদেরকে বলা হচ্ছে টেট্রাপোডা। হ্যাঁ, 2 জোড়া মানে হচ্ছে 1 জোড়া অগ্রবাহু আর 1 জোড়া পশ্চাৎবাহু। হ্যাঁ, এইটা যাদের থাকবে তাদেরকে বলা হবে টেট্রাপোডা, তারা পড়বে সুপার ক্লাস টেট্রাপোডার আন্ডারে। দেন আমরা দেখো সুপার ক্লাস পিসেস, সেই পিসেসের আন্ডারে কটা ক্লাস রয়েছে? প্লাকোডার্মি, কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস। প্লাকোডার্মি এটা আগে ছিল, প্লাকোডার্মি বিশাল বড় বড় মাছ হতো আগে, হ্যাঁ, সেই সব মাছ লুপ্ত হয়ে গেছে। বিশাল বড় বড় মাছ মানে তিমি মাছ, আর কি বড়, সেই তিমি মাছের থেকেও আরো বড় বড় মাছ যেগুলো আদিমকালে ছিল, সেই সব মাছ এখন আর নেই, লুপ্ত হয়ে গেছে। সেই মাছগুলো যে ক্লাসে পড়ে সেইগুলো হচ্ছে প্লাকোডার্মি ক্লাস। তারপরে হচ্ছে কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস, তারপরে হচ্ছে এই টেট্রাপোডা সুপার ক্লাস। টেট্রাপোডা সুপার ক্লাসের মধ্যে কি কি পড়বে? হ্যাঁ, টেট্রাপোডা সুপার ক্লাসের মধ্যে তোমরা বুঝতেই পারছো, সেখানে পড়বে অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস আর ম্যামেলিয়া, এই 4টে। এই 4টে আর এই 3টের মধ্যে এই প্লাকোডার্মিটা লুপ্ত হয়ে গেছে। তাহলে টোটাল 6টা ক্লাস রয়েছে। এই ফাইলাম কর্ডাটার আন্ডারে কটা ক্লাস আছে? যদি কোনোদিন পরীক্ষায় যদি পড়ে যে ফাইলাম কর্ডাটার আন্ডারে কটা ক্লাস আছে, ফাইলাম কর্ডাটার আন্ডারে রয়েছে 6টা ক্লাস। কি কি? প্লাকোডার্মি আমরা বাদ দেব, কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস ও ম্যামেলিয়া, এই 6টা ক্লাস আছে। তারপরে ম্যামেলিয়ার আবার সাব ক্লাসে ভাগ করা যাচ্ছে। ম্যামেলিয়ার সাব ক্লাস কি কি? প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়া, 3টে। তো এই যে প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়া, এই সাব ক্লাস, ম্যামেলিয়ার সাব ক্লাস পর্যন্ত তোমাদের পড়তে হবে সিলেবাস অনুযায়ী, ম্যামেলিয়া সাব ক্লাস পর্যন্ত। আর অন্যান্য যে ক্লাস রয়েছে অর্থাৎ অ্যাভিসের, এই অ্যাভিসের ক্লাস পর্যন্ত পড়তে হবে। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফিচার্স, এক্সাম্পলস, এই সম্পর্কে তোমাদের পড়লে সিলেবাস কমপ্লিট। তো ইউথেরিয়া এদের আবার অনেকগুলো অর্ডার রয়েছে, রোডেন্টি রয়েছে, হ্যাঁ, চিরোপটেরা, এইগুলো পড়তে হবে না, এইগুলো পড়তে গেলে অনেক হয়ে যাবে, তো এটা সিলেবাসেও তোমাদের নেই। দেখো আজ তারপরে তাহলে আমরা পড়েছিলাম কোন পর্যন্ত? আমরা পড়েছিলাম ফাইলাম কর্ডাটার বৈশিষ্ট্য আমরা জানলাম। তার যে ইউরোকর্ডাটা, হ্যাঁ, ফাইলাম কর্ডাটার আন্ডারে প্রথম সাব ফাইলাম যেটা, সেটা হচ্ছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা, এই ইউরোকর্ডাটার সম্পর্কে আমরা জানবো। তাহলে ইউরোকর্ডাটা এটা কোত্থেকে এসছে? শব্দ, গ্রিক শব্দ ইউরোস। ইউরোকর্ডাটা এসছে ইউরোস আর কর্ডাটা, হ্যাঁ, কর্ডা আটা, আটা মানে হচ্ছে গোষ্ঠী, কর্ডা মানে দণ্ড, আর ইউরোস মানে লেজ। ঠিক আছে, যাদের লেজ থাকবে, হ্যাঁ, তো তারা হচ্ছে ইউরোকর্ডাটা। তো এবারে দেখো ইউরোকর্ডাটাটা কি? সামুদ্রিক প্রাণী, এরা এককভাবে বা কলোনি গঠন করে বাস করে, আর লার্ভা দশায় কেবল নার্ভ কর্ড উপস্থিত থাকে। পরবর্তী পূর্ণাঙ্গ দশায় কিন্তু সেই নার্ভ কর্ড আর দেখা যায় না। লার্ভা দশায় এদের নার্ভ কর্ড থাকে। আচ্ছা, আর নোটোকর্ড এদের থাকে শুধুমাত্র লেজে। নোটোকর্ড উপস্থিত থাকে লেজে। নোটোকর্ড লেজে উপস্থিত থাকে বলে ইউরোকর্ডাটা বলা হয়। লার্ভার লেজে থাকে, নোটোকর্ড লার্ভার লেজে উপস্থিত, তাই এদেরকে বলা হয় ইউরোকর্ডাটা। এরা উভলিঙ্গ হতে পারে। এরা তাহলে কি উভলিঙ্গ হয়? আর এদের পরিস্ফুটন অ্যাসিডিয়ান ট্যাডপোল লার্ভার মাধ্যমে হয়। তাহলে এদের কোন লার্ভার মাধ্যমে পরিস্ফুটন হয়? অ্যাসিডিয়ান ট্যাডপোল লার্ভা। ঠিক আছে, অ্যাসিডিয়ান ট্যাডপোল লার্ভার মাধ্যমে ইউরোকর্ডাটার পরিস্ফুটন সম্পন্ন হয়। অর্থাৎ এদের যে লার্ভা দশাটা রয়েছে সেই লার্ভা দশার নাম হলো অ্যাসিডিয়ান ট্যাডপোল লার্ভা। ঠিক আছে, তো এদের রেট্রোগ্রেসিভ রূপান্তর অর্থাৎ রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখা যায়। রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস মানে কি? রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস মানে হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট হয়,
প্রোগ্রেসিভ। আমাদের ডেভেলপমেন্ট কেমন হয়? প্রোগ্রেসিভ। কিন্তু এদের ডেভেলপমেন্ট রেট্রোগ্রেসিভ, মানে যতদিন যাবে তত এরা কি করবে, যত দিন যাবে এরা আস্তে আস্তে আন্ডার ডেভেলপড হয়ে যাবে। মানে লার্ভা সে বেশি সচল, সে সব কিছু কাজ করবে, খাবে দাবে, ঘুরে বেড়াবে এইরকম। আর যখন পূর্ণাঙ্গ হবে তখন সেটা আস্তে আস্তে সেটা আরো যেন আন্ডার ডেভেলপড হয়ে যাচ্ছে, মানে খারাপ পর্যায়ে চলে আসছে। এইটাই হলো রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। আর আমাদের কি হয়, আমরা ছোটবেলা থেকে যত আর কি বড় হচ্ছি তত আমাদের শারীরিক ক্ষমতা বাড়ছে, আমাদের দৌড়ঝাঁপ আরও আমরা বেশি করতে পারছি, বুদ্ধি বাড়ছে, সব কিছু আমাদের বিকাশ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। আর ওদের কি হচ্ছে, আগিয়ে যাচ্ছে, মানে আরও আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। সেটা হলো রেট্রোগ্রেসিভ। রেট্রোগ্রেসিভ আর তার বিপরীত শব্দ হচ্ছে প্রোগ্রেসিভ। বোঝা গেল? আচ্ছা, উদাহরণ দেখো। উদাহরণ কি কি আছে? উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া আছে, তারপরে স্যালপা, ডোলিওলাম, এইগুলো আছে। তো এখানে একটা ভালো ছবি দিয়ে দিয়েছি তোমাদের। দেখো এই হলো স্যালপা, ডোলিওলাম। এই ছবিগুলো তোমরা দেখবে। আর তারপরে আমরা চলে আসব পরের সাবফাইলাম। পরের সাবফাইলাম কি আছে? পরের সাবফাইলাম হচ্ছে সাবফাইলাম সেফালোকর্ডাটা। সাবফাইলাম কি? সেফালোকর্ডাটা বা অ্যাক্রেনিয়া। ঠিক আছে, এই শব্দটা কোত্থেকে এসেছে দেখো, গ্রিক শব্দ সেফালো। সেফালো মানে হচ্ছে মস্তক, সেফালো মানে হচ্ছে মস্তক, গ্রিক শব্দ। আর কডা, আটা, এগুলো আগেই আমি বলেছি, দণ্ড আর গোষ্ঠী। তাহলে যাদের মস্তক থাকবে তারা হচ্ছে সেফালোকর্ডাটা। আর ইউরোকর্ডাটায় কি ছিল? লেজে ছিল ওদের নার্ভ কর্ড। এই যে কি বলেছিলাম, এই যে লার্ভা দশায় নার্ভ কর্ড উপস্থিত, আর নোটোকর্ড, নার্ভ কর্ড নোটোকর্ড একই জায়গায় মোটামুটি থাকে। তো নোটোকর্ড এটা লেজে উপস্থিত ছিল। আর এদের কি মস্তিষ্ক আছে, সেফালোকর্ডাটাতে কি আছে? মস্তিষ্ক আছে। এরাও সামুদ্রিক প্রাণী হয়। এরা কি হয়? এরাও সামুদ্রিক প্রাণী। দেহ লম্বা, নৌকাকৃতি, হ্যাঁ, দু প্রান্ত সরু, 5.8 সেন্টিমিটার লম্বা হয়। হ্যাঁ, আর নোটোকর্ড দেহের সম্মুখভাগে অবস্থিত, স্নাউট বা তুণ্ড থেকে শুরু করে দেহের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, তাহলে এদের যে নোটোকর্ড রয়েছে, নোটোকর্ডটা একদম হচ্ছে দেহের সম্মুখ ভাগ থেকে শুরু করে একদম লেজ পর্যন্ত, অর্থাৎ সারা দেহ ময়, এদের সারা দেহ জুড়েই রয়েছে। এদের সারা দেহ, অর্থাৎ এই যে দেখো, এই যে সারা দেহ জুড়ে রয়েছে, এই সারা দেহ জুড়ে এই একদম মুখ থেকে শুরু হয়েছে আর লেজ পর্যন্ত এদের নোটোকর্ড রয়েছে। ঠিক আছে, দেন গলবিলে অসংখ্য ফুলকা ছিদ্র বর্তমান আছে। দেহের দুপাশে ভি আকৃতির মায়োটম পেশি থাকে। আর রেচন অঙ্গের নাম কি? রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। এদের রেচন অঙ্গের নাম হলো নেফ্রিডিয়া। আচ্ছা, উদাহরণ কি? উদাহরণ হচ্ছে অ্যাম্ফিওক্সাস বা ব্রাঙ্কিওস্টোমা আর অ্যাসিমেট্রন। এই যে অ্যাম্ফিওক্সাসের ছবি দিয়ে দিয়েছি, দেখো এই হচ্ছে অ্যাম্ফিওক্সাস, ব্রাঙ্কিওস্টোমা এইগুলো। আর এই যে হচ্ছে অ্যাসিমেট্রন। সবই এরকম নরম দেহ বিশিষ্ট প্রাণী হয় এরা। তারপরে যেটা আসল যেটা ব্যাপার, সেটা হলো ভার্টিব্রাটা। হ্যাঁ, তাহলে ভার্টিব্রাটা সম্পর্কে জানতে হবে এবারে। ভার্টিব্রাটা কি? ভার্টিব্রাটাতে কিন্তু নোটোকর্ড, নার্ভ কর্ড সারা জীবন ধরে থাকবে। আর কি হবে? নোটোকর্ডটা কি হবে? নোটোকর্ডটা পরিণত হয়ে যাবে মেরুদণ্ড বা ভার্টিব্রাটা বা ভার্টিব্রায়। তাই জন্যই এদের নাম হচ্ছে ভার্টিব্রাটা। ঠিক আছে, তো বৈশিষ্ট্য দেখব। এদের ভ্রূণ অবস্থায় নোটোকর্ড উপস্থিত থাকে, কিন্তু পরিণত অবস্থায় সেটা কি হয়? ভার্টিব্রাল কলাম বা ভার্টিব্রাতে পরিণত হয়ে যায়, বা মেরুদণ্ড যেটা। এই জন্যই এদেরকে বলা হয় মেরুদণ্ডী বা ভার্টিব্রাটা বলা হয় এই জন্য। ঠিক আছে, মেরুদণ্ডী বা ভার্টিব্রাটা
কেন বলে? কারণ হচ্ছে নোটোকর্ড, সেই নোটোকর্ডটা পরিণত হয়ে যাচ্ছে, নোটোকর্ডটা পরিণত হয়েছে মেরুদণ্ডে বা ভার্টিব্রা। তাই জন্য এটাকে বলা হচ্ছে ভার্টিব্রাটা বা মেরুদণ্ডী। কি হলো? আচ্ছা, একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল। দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উপস্থিত আছে, নার্ভ কর্ড রূপান্তরিত হয়ে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড গঠন করেছে। আর কি, মস্তিষ্ক করটি, মস্তিষ্ক করটিকা বা ক্রানিয়াম দ্বারা সুরক্ষিত, তাই এদের ক্রেনিয়াটা বলে। যেটা বলছিলাম, এই যে মস্তিষ্ক যেটা থাকে, তাহলে এই যে মস্তিষ্কটা, এই মস্তিষ্ক কি দিয়ে ঢাকা থাকে? মস্তিষ্ক ঢাকা থাকে করটি বা খুলি। হ্যাঁ, তাহলে খুলিটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে করটি। তাহলে এই করটি দিয়ে মস্তিষ্ক আচ্ছাদিত থাকে, যাতে মস্তিষ্কে কোনো আঘাত না লাগে। হুম, আচ্ছা, উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ল্যাম্পে, হ্যাগফিশ, মাছ, উভচর সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী, সবই হচ্ছে এই কর্ডাটার মধ্যে। এই যে ক্লাসিফিকেশন অফ ভার্টিব্রেটস, দেখো ক্লাসিফিকেশন অফ ভার্টিব্রেটস দুভাগে ভাগ করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে ওয়ার্ম ব্লাডেড আর একটা হচ্ছে কোল্ড ব্লাডেড। ওয়ার্ম ব্লাডেড কাদের বলে? উষ্ণ শোণিত, শোণিত মানে হচ্ছে রক্ত, তাহলে উষ্ণ শোণিত রক্ত যাদের, যাদের রক্ত আর কি গরম, অর্থাৎ রক্ত গরম মানে হচ্ছে গরম না, রক্তের টেম্পারেচার যাদের একই থাকে, দেহের টেম্পারেচার যাদের পরিবেশের সাথে সাথে পাল্টায় না, যাদের একই থাকে, তারা হলো উষ্ণ শোণিত। উষ্ণ শোণিত কারা আছে? উষ্ণ শোণিত যত ম্যামালস আছে, সব ম্যামালস হলো উষ্ণ শোণিত। আর বার্ডস, এরা হলো উষ্ণ শোণিত। তোমরা কোনোদিন মুরগি বা মুরগির বাচ্চা এদেরকে ধরেছো? এদেরকে ধরলে দেখবে বেশ গরম অনুভব হচ্ছে, ওদের টেম্পারেচার আমাদের শরীরের থেকেও বেশি, সেই জন্য আমাদের গরম অনুভব হয়। হ্যাঁ, যদি আমাদের মতন টেম্পারেচার হতো তাহলে গরম মনে হতো। আমাদের থেকেও পাখিদের টেম্পারেচারটা বেশি থাকে, পাখিদের শরীরের টেম্পারেচার একটু বেশি থাকে। হ্যাঁ, তারপরে এই যে সিংহ যা এখানে দেওয়া রয়েছে, এগুলো হলো উষ্ণ শোণিত। এই যে ডলফিন মাছ, হ্যাঁ ডলফিন তো আমরা বলি মাছ, কিন্তু ডলফিন তো মাছ নয়, ডলফিন হলো একটা ম্যামালস। ডলফিন কি? ম্যামালস। তাহলে ম্যামালস, তার মানে এরও উষ্ণ শোণিত রক্ত হবে, অর্থাৎ এও হলো ওয়ার্ম ব্লাডেড। জলে যতই থাকুক না কেন, জলে অন্যান্য যে মাছ থাকে তাদের গা কেমন হয়? তারা ঠান্ডা হয়, তাদের গা হয় ঠান্ডা, তারা কোল্ড ব্লাডেড। কিন্তু এই ডলফিন, তিমি, এরা তো ম্যামালস, এদের কিন্তু টেম্পারেচার, শরীরের টেম্পারেচার একই থাকে। আর কোল্ড ব্লাডেড কারা আছে? কোল্ড ব্লাডেড রয়েছে আর যে তিনটে ক্লাস রয়েছে, অর্থাৎ ফিশ, অর্থাৎ পিসেস, আর রেপটাইলস আর অ্যাম্ফিবিয়ান্স, এরা হলো কোল্ড ব্লাডেড। হ্যাঁ, অর্থাৎ এদের শরীরের টেম্পারেচার পরিবেশ অনুযায়ী চেঞ্জ হয়, অর্থাৎ এদের শরীরটা হলো ঠান্ডা। দেখো, এই যে কয়েকটা ভার্টিব্রেটস এর উদাহরণ আমি এখানে দিয়েছি, এগুলো দেখে নেবে। দেখো, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের হয়তো 11-এ হয়তো এসছিল, বা 11-এ হয়তো তোমাদের আসে এই ধরনের প্রশ্ন, ক্লাস 10-এও আসে। এখন তোমরা ফার্স্ট সেমিস্টারে উঠে গেছো, তোমরা ভাবছো যে এই কোশ্চেন এখন কেন, কিন্তু এই কোশ্চেন এখনো আসতে পারে। এই কোশ্চেন খুব ভাইটাল কোশ্চেন। সব মেরুদণ্ডী কর্ডাটা, কিন্তু সব কর্ডাটা মেরুদণ্ডী নয়। এইরকম একটা কোশ্চেন আমরা ভৌত বিজ্ঞানে পড়েছি খুবই, সেটা হলো সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। এইরকম একটা, না আমি উল্টো বললাম, সব ক্ষারকই ক্ষার, কিন্তু সব ক্ষার ক্ষারক নয়। কেন? হ্যাঁ, তো সেই রকম একটা প্রশ্ন হলো, সব মেরুদণ্ডী কর্ডাটা, কিন্তু সব কর্ডাটাই মেরুদণ্ডী নয়। কারণ কি? কারণ হচ্ছে কর্ডাটার আন্ডারে
সবাইয়ের তো আর ভার্টিব্রা নেই বা মেরুদণ্ড নেই। ভার্টিব্রা বা মেরুদণ্ড কাদের আছে? ভার্টিব্রা বা মেরুদণ্ড রয়েছে যাদের নার্ভ কর্ড রয়েছে, এই নার্ভ কর্ড বলছি, যাদের নোটোকর্ড যাদের মেরুদণ্ডে পরিণত হয়েছে তারাই হলো কর্ডাটা। হ্যাঁ, তাহলে তারাই হলো ভার্টিব্রাটা। তাহলে এই যে হলো ভার্টিব্রাটার সংজ্ঞা, তাহলে এই ভার্টিব্রাটার মধ্যে তো সব কর্ডাটা পড়ছে না। এই জন্য সব সব ভার্টিব্রাটাই হলো কর্ডাটা, কিন্তু সব কর্ডাটার যে অন্যান্য যেসব কর্ডাটাগুলো রয়েছে সেই সব কর্ডাটাগুলোর তাদের নোটোকর্ড তো আর ভার্টিব্রায় পরিণত হয়নি। তাহলে নোটোকর্ড যদি ভার্টিব্রায় পরিণত না হয় তাহলে তারা ভার্টিব্রাটার মধ্যে পড়বে না। এই জন্যই সব মেরুদণ্ডী কর্ডাটা, কিন্তু সব কর্ডাটা মেরুদণ্ডী নয়। তারপরে উপপর্ব ভার্টিব্রাটা সেটা দুটো অধিশ্রেণীতে বিভক্ত। কি কি অধিশ্রেণী? একনাথা বা অ্যাগন্যাথোস্টোমাটা। ঠিক আছে, শর্টে বলা হয় একনাথা, আর বড় করে বলতে গেলে সেটা হচ্ছে অ্যাগন্যাথোস্টোমাটা। একনাথা এই যে স্টোমা, অ্যাগন্যাথোস্টোমাটা, এই যে একনাথা কথাটা হলো অ্যাগন্যাথোস্টোমাটা, এটাকে শর্ট করে হয়েছে একনাথা। তাহলে এই যে অ্যাগন্যাথোস্টোমাটা এটা এসছে কোন শব্দ থেকে? ন্যাথোস আর স্টোমাটা। আটা মানে গোষ্ঠী, এটা আগেই জানো। স্টোমা মানে কি? স্টোমা হচ্ছে মুখ রিলেটেড সেই জিনিসগুলোকে বলা হচ্ছে স্টোমা। আর ন্যাথোস মানে হচ্ছে চোয়াল, আর এক বা এ যদি থাকে সেটা হচ্ছে বিহীন বা নেই। তাহলে যাদের চোয়াল নেই তাদের বলা হবে, যাদের চোয়াল নেই তাদের বলা হবে অ্যাগন্যাথোস্টোমাটা বা একনাথা। বৈশিষ্ট্য কি? মুখে চোয়াল থাকবে না। দেখো, এই হচ্ছে একটা একনাথার উদাহরণ। এর চোয়াল কোথায়? চোয়াল আছে একটা রাউন্ডের একটা ওয়ার্ম জাস্ট। তাহলে এর কোনো চোয়াল নেই, তাহলে এটা হলো একনাথা। এটা কি? একনাথা। আর যদি চোয়াল থাকতো, এরকম যদি দুটো চোয়াল থাকতো, তাহলে সেটা হয়ে যেত ন্যাথোস্টোমাটা। তাহলে এই একনাথা এদের বহিঃকঙ্কাল থাকে না, যুগ্ম উপাঙ্গ থাকে না। যুগ্ম উপাঙ্গ মানে হচ্ছে অগ্রপদ আর অগ্রবাহু আর পশ্চাৎবাহু। তাহলে অগ্রবাহু পশ্চাৎবাহু এদের তো নেই। এই একনাথার আন্ডারে একটাই শ্রেণী রয়েছে। কি শ্রেণী রয়েছে? সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। একনাথার আন্ডারে একটাই শ্রেণী আছে, সেটা হলো সাইক্লোস্টোমাটা। এটা জানতে গেলে আগে জানতে হবে আমার সাইক্লোস্টোমাটা শব্দের অর্থ। সাইক্লোস্টোমাটা শব্দের অর্থ গ্রিক শব্দ সাইক্লোস মানে হচ্ছে গোলাকার, আর স্টোমা মানে মুখ ছিদ্র। সেটা আগেই পড়েছি, স্টোমা মানে মুখ রিলেটেড আমরা পড়েছি। তাহলে গোলাকার মুখ মানেই হচ্ছে সাইক্লোস্টোমাটা। একনাথার আন্ডারেই আছে একটাই শ্রেণী, সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। তো সাইক্লোস্টোমাটার বৈশিষ্ট্য এখানে যা দেওয়া আছে তোমরা দেখবে সাইক্লোস্টোমাটার বৈশিষ্ট্য। দেন আমি চলে আসব, দেখো এরা অন্যান্য জলজ প্রাণীদের গায়ে গোল মুখ লাগিয়ে রক্ত চুষে খায়। তাহলে এরা কি খায়? এদের খাদ্য কি? এদের খাদ্য হলো অন্যান্য প্রাণীদের রক্ত। তারা এই যে গোল মুখ লাগিয়ে, তাদের এই যে গোল মুখ, এই যে দেখো এই যে এই গোল মুখটা লাগিয়ে, এই গোল মুখটা অন্য জায়গায় আটকে যাবে, আটকে গিয়ে সেখান থেকে তাহলে রক্ত চুষে খাবে। অন্যান্য
যে প্রাণী রয়েছে সেই প্রাণীদের গায়ে আটকে যাবে, সেখানে এই যে ছোট 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 দেখো দাঁত আকৃতির কিছু রয়েছে, এগুলো কিন্তু দাঁত না, দাঁত আকৃতির এক ধরনের শক্ত জিনিস, তাহলে সেইগুলো দিয়ে ওরা সেখানে ছিদ্র করবে, ছিদ্র করে সেখান থেকে রক্ত চুষে খাবে। ঠিক আছে, এর উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ল্যাম্প্রে বা পেট্রোমাইজন, হ্যাগফিশ। এই ল্যাম্প্রে বা পেট্রোমাইজন তোমরা জানো, ল্যাম্প্রে বা পেট্রোমাইজন এরা হলো তিমি, হাঙর, এই সব মাছগুলোর গায়ে আটকে যায়, আটকে গিয়ে তাদের দেহ থেকে রক্ত চুষে খায়। ঠিক আছে, হ্যাগফিশ এরাও তাই, হ্যাগফিশ, ল্যাম্প্রে এরা সবাই হচ্ছে তিমি, হাঙর, এই ধরনের বড় বড় মাছ যা আছে সেই সব বড় বড় মাছের গায়ে আটকে যায়, আটকে গিয়ে সেগুলো রক্ত চুষে খায়। এদেরকেই বলা হয় চোষক মাছ বলা হয়। এরা কিন্তু কোনো মাছ না। তারপরে আমরা পড়ব অধিশ্রেণী অর্থাৎ সুপার ক্লাস। আর একটা যেটা রয়েছে, আমরা একটা সুপার ক্লাস পড়লাম, সেটা হচ্ছে সুপার ক্লাস ন্যাথোস্টোমাটা। হ্যাঁ, আর এখন সুপার ক্লাস একটা আগে পড়লাম, সেটা হচ্ছে অ্যাগনাথোস্টোমাটা বা অ্যাগনাথা, আর এখন পড়বো হচ্ছে ন্যাথোস্টোমাটা। এখন কি পড়বো? ন্যাথোস্টোমাটা। তাহলে ন্যাথোস্টোমাটা এটা কি? ন্যাথোস্টোমাটা কথাটাই এসছে চোয়াল থেকে। আগে যে অ্যাগনাথোস্টোমাটা, এ মানে হচ্ছে বাদ, এখানে এ নেই, তাহলে এটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। এখানে চোয়াল থাকবে, চোয়ালযুক্ত মেরুদণ্ডী এরা। ঠিক আছে, আর যুগ্ম উপাঙ্গ এদের উপস্থিত থাকতে পারে, আর দুটো নাসারন্ধ্র, দুটো নাসারন্ধ্র যেমন আমাদের যেমন দুটো নাসারন্ধ্র, ঠিক আছে, মানুষের মতন তেমনই দুটো করে নাসারন্ধ্র থাকে। ঠিক আছে, অন্তকর্ণে 3টি অর্ধবৃত্তাকার নালী থাকে। আমাদের আমাদের অন্তকর্ণে 3টে অর্ধবৃত্তাকার নালী আছে। কি কি সেগুলো? ইনকাস, মেলিয়াস, স্টেপিস। কি কি? ইনকাস, মেলিয়াস আর স্টেপিস, IMS। হ্যাঁ, ইনকাস, মেলিয়াস, স্টেপিস। সেই ইনকাস, মেলিয়াস, স্টেপিস এই 3টি অর্ধবৃত্তাকার নালী, এইটা কিন্তু এই ন্যাথোস্টোমাটা অন্যান্য যা প্রাণী আছে তাদেরও কিন্তু থাকে। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে মাছ, উভচর মাছ মানে হচ্ছে পিসেস। হ্যাঁ, মাছের হচ্ছে দুটো ক্লাস আছে, মাছ দুটো ক্লাস নিয়ে বিরাজমান। কি কি দুটো ক্লাস? একটা হচ্ছে ক্লাস কন্ডিকথিস আর একটা হচ্ছে ক্লাস অস্টিকথিস। তাহলে কি কি ক্লাস? ক্লাস কন্ডিকথিস আর অস্টিকথিস। আর অ্যাম্ফিবিয়া, রেপটাইলস আর রেপটিলিয়া, অ্যাভিস অ্যান্ড ম্যামেলিয়া, এইগুলো সবাই হচ্ছে ন্যাথোস্টোমাটা সুপার ক্লাসের আন্ডারে পড়ে। হলো, এবারে অ্যাগনাথা আর ন্যাথোস্টোমাটার পার্থক্যটা তোমরা দেখে নেবে, এই পার্থক্য প্রায়ই আসে পরীক্ষায়। তাহলে কি? চোয়াল, এইটার বেসিসেই তো এটা নাম হয়েছে অ্যাগনাথা ন্যাথোস্টোমাটা, এই চোয়ালের জন্যই তো এই ধরনের নাম হয়েছে। তাহলে চোয়াল কি? চোয়াল অনুপস্থিত, অ্যাগনাথা এর ক্ষেত্রে উপস্থিত। বাহ্যিক কঙ্কাল অনুপস্থিত, এর ক্ষেত্রে উপস্থিত। তারপরে হচ্ছে যুগ্ম উপাঙ্গ অনুপস্থিত, এটা ক্ষেত্রে উপস্থিত। আর এটা অ্যাগনাথাকে কেমন? অ্যাগনাথা হলো আদিম প্রকৃতির, অর্থাৎ আন্ডার ডেভেলপড, অতটা ডেভেলপড নয়। হ্যাঁ, তুলনামূলকভাবে ন্যাথোস্টোমাটা বেশি ডেভেলপ। ঠিক আছে, উদাহরণ কি? ল্যাম্প্রে, হ্যাগফিশ, এইগুলো হলো এই অ্যাগনাথার উদাহরণ। হ্যাঁ, তারপরে হচ্ছে অধিশ্রেণী ন্যাথোস্টোমাটা 6টা শ্রেণীতে, 6টা ক্লাসে বিভক্ত। কি কি? কন্ডিকথিস, অস্টিকথিস, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া। এখানে 5 হবে, এটা হলো 5 দাগ। ঠিক আছে, তো এবারে ভ্রূণ ঝিল্লি। ভ্রূণ ঝিল্লি অর্থাৎ ভ্রূণটা, ঝিল্লি মানে হচ্ছে পর্দা। এই যদি একটা ভ্রূণ যদি হয়,
এই একটা যদি ভ্রূণ হয় তাহলে এই ভ্রূণটা কিসের মধ্যে থাকবে, ভ্রূণটা যদি এই রকম পর্দার মধ্যে যদি থাকে তাহলে সেটাকে বলা হবে যে অ্যামনিয়ন। যে পর্দার মধ্যে ভ্রূণটা থাকে তাকে ইন জেনারেল বলা হয় অ্যামনিয়ন। আমাদের ক্ষেত্রে সেটাকে বলা হয় প্লাসেন্টা। হ্যাঁ, হিউম্যান বেবি থাকে প্লাসেন্টারে, হিউম্যান বেবি বলবো না, ম্যামালস যত আছে তারা প্লাসেন্টার মধ্যে থাকে। তো ইন জেনারেল এটাকে বলা হয় অ্যামনিয়ন। তো এই অ্যামনিয়ন পর্দার ভিতরে যদি থাকে ভ্রূণ তাহলে তাকে বলা হবে অ্যামনিয়ন, তাকে বলা হবে অ্যামনিওটা। অ্যামনিয়ন পর্দার মধ্যে যারা থাকবে, অ্যামনিয়ন পর্দার মধ্যে যেসব ভ্রূণগুলো থেকে ডেভেলপ হয় অর্থাৎ সেগুলো পরিপূর্ণতা পায় তাকে বলা হয় অ্যামনিওটা। আর যারা হচ্ছে ভ্রূণ, এই যে ভ্রূণটা, এই ভ্রূণ যদি ভ্রূণ যদি এইরকম কোনো পর্দার মধ্যে না থেকে যদি ডাইরেক্ট যদি বডির সাথে যদি কানেক্ট থেকে যদি সেই ভ্রূণ যদি ডেভেলপ হয় তাহলে সেটা হচ্ছে অ্যানামনিওটা। তাহলে সেটাকে কি বলবো, অ্যানামনিওটা। যেমন হচ্ছে মাছ, উভচর প্রাণী, এরা হচ্ছে অ্যানামনিওটা। এদের এদের বাচ্চা প্রসব করে কিভাবে, এরা তো বাচ্চা প্রসব করে না, এরা ডিম দিচ্ছে। সেই ডিমটা কোনো পর্দার মধ্যে থাকছে না, সেই ডিমটা অ্যামনিয়ন পর্দার ঘেরা থাকে না। সেই জন্য মাছ, অ্যামফিবিয়া এরা হচ্ছে অ্যানামনিওটা। শরীরটা খারাপ সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, যাই হোক। তো দেখো, শরীর খারাপ হলেও কি করা যাবে, ক্লাস তো করাতে হবে। এমনিতেই অনেকদিন পর ক্লাস করানো হচ্ছে তোমাদের। দেখো, তাহলে এই অ্যামনিওটার মধ্যে কারা পড়ছে, কি হলো, আজ তো পেন ট্যাবটা ডিস্টার্ব করছে। ঠিক আছে, ওনারকে বলতে হবে পেন ট্যাব ডিস্টার্ব করছে। ঠিক আছে, দেখো তাহলে এই অ্যানামনিওটা আর অ্যামনিওটা, তাহলে মাছ উভচর প্রাণী হচ্ছে অ্যানামনিওটা, আর অ্যামনিওটা হচ্ছে সরীসৃপ, পক্ষী আর স্তন্যপায়ী, এটা হচ্ছে অ্যামনিওটা। অর্থাৎ এদের ভ্রূণের চারপাশে অ্যামনিয়ন পর্দাটা গঠিত হয়। ঠিক আছে, তারপরে ভার্টিব্রাটা, এই ভার্টিব্রাটার অন্তর্গত বিভিন্ন যে শ্রেণীগুলো রয়েছে সেই শ্রেণীগুলো সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, তাহলে প্রথম শ্রেণী হচ্ছে কন্ডিকথিস। প্রথম শ্রেণী মানে কি, প্রথম শ্রেণী হচ্ছে কন্ডিকথিস বা ইলাসমোব্রাঙ্কি। হ্যাঁ, এই যে কন্ডিকথিস বা ইলাসমোব্রাঙ্কি, এই যে কন্ডিকথিস কথাটা এসছে কন্ড্রন আর ইকথিস এই দুটো জিনিস থেকে। হ্যাঁ, কন্ড্রন মানে হচ্ছে তরুণাস্থি, হ্যাঁ, কার্টিলেজ মানে তরুণাস্থি পড়েছি। তো এইখানে গ্রিক কন্ড্রন মানে হচ্ছে তরুণাস্থি, আমরা ইংরেজি পড়েছি কার্টিলেজ মানে তরুণাস্থি, এখানে গ্রিকে কন্ড্রন মানে হচ্ছে তরুণাস্থি আর ইকথিস মানে হচ্ছে মাছ। তো এখানে দেখো সংজ্ঞা কি বলছে, সংজ্ঞা হচ্ছে যেসব সামুদ্রিক মাছের অন্তঃকঙ্কাল তরুণাস্থি বিশিষ্ট, অর্থাৎ অন্তঃকঙ্কাল অর্থাৎ তার দেহে যত হাড় আছে সব হাড়ই হলো কার্টিলেজ। ঠিক আছে, যত হাড় আছে সেই হাড় সবই হচ্ছে কার্টিলেজ। তাহলে হাড় যদি কার্টিলেজ হয় তাদের বলা হবে যে কার্টিলেজিনাস ফিশ বা কন্ড্রিকথিস। ঠিক আছে, তাহলে এদের ফুলকা ছিদ্র অনাবৃত। ফুলকা ছিদ্র অনাবৃত কেমন, হ্যাঁ, এই যে দেখো, এই যে এখানে আমি একটা শার্ক দেখিয়েছি, এটা হচ্ছে বাস্কিং শার্ক। এই বাস্কিং শার্কে এই যে দাগগুলো রয়েছে এই দাগগুলো কি, হ্যাঁ, বা এই যে হোয়েল শার্ক, এই শার্কের এই যে দাগগুলো কি, এই দাগগুলো এই ডাইরেক্ট এই যে ছিদ্র রয়েছে, হ্যাঁ, এই ছিদ্র
থেকে ডাইরেক্ট হচ্ছে এর ভিতরে হচ্ছে কি রয়েছে, এর ভিতরে রয়েছে ফুল, সরি, এর ভিতরে রয়েছে ফুলকা ছিদ্র, ঠিক আছে, এর ভিতরে রয়েছে ফুলকা বা গিল, ঠিক আছে। আর অন্যান্য যে আমরা রুই মাছ, কাতলা মাছ এগুলো দেখি, এদের কি হয়, এদের ক্ষেত্রে একটা ঢাকনা থাকে, এইরকম একটা ঢাকনা মতন থাকে, তাহলে সেই ঢাকনা দিয়ে আর কি ওই ফুলকা ছিদ্রটাকে ঢেকে দেয়, কিন্তু এদের সেই রকম সিস্টেম নেই, দেখো এদের হলো ওপেন, আর এরা ফুলকা ছিদ্রটাকে এরা ঢাকতে পারে না, ঠিক আছে। তো চলে আসি, দেখো সাধারণ বৈশিষ্ট্য এদের, সাধারণ বৈশিষ্ট্য কি আছে, সাধারণ বৈশিষ্ট্য সাধারণ বৈশিষ্ট্য কি আছে, দেখো সাধারণ বৈশিষ্ট্য হলো এরা সামুদ্রিক প্রাণী, অর্থাৎ যত কার্টিলেজিনাস ফিশ আছে সবাই হচ্ছে সামুদ্রিক প্রাণী। আবার নদীতেও চলে আসে, আমরা জানি যেগুলো, এই যে এই মাছটা, এই যে রে, হ্যাঁ ঈগল রে, এই স্টিং রে বলে, হ্যাঁ এই মাছটা এটা তো আসে, এটা তো নদীতে চলে আসে, অর্থাৎ সব সময় যে এরা সমুদ্রে থাকে এরকম না, প্রজনন ঋতুতে বা অন্যান্য কোনো কারণে নদীতে আসে আবার ফিরে যায়, সমুদ্রে বেশিরভাগ সময়টা থাকে, সমুদ্রেই ডেভেলপমেন্টটা হয়, তবে এরা নদীতেও আসে, ঘুরতে আসে। যেমন আমরা কোথায় থাকি, আমরা হচ্ছে ঘরের মধ্যে থাকি, তাই তো, ঘর ছাড়া মানুষ তেমন থাকে না, কিন্তু আমরা তো ঘুরতে যাই, হ্যাঁ, বা তোমার যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি, তোমার যে অ্যাড্রেস সেটাই তুমি বলবে, কিন্তু তুমি তো সেখানেই সারা জীবন একভাবে থাকবে সেরকম না, তুমি তো বাইরে এদিক সেদিক ঘুরছো, হ্যাঁ অনেক অন্যান্য রাজ্যে যাচ্ছ, অন্যান্য জেলায় যাচ্ছ, সেখানে যাচ্ছ, তাহলে এই রকমই হচ্ছে এরাও সামুদ্রিক প্রাণী, কিন্তু এরা নদীতেও আসে। এখন আমি যদি বলি সামুদ্রিক, আর পরে তোমরা বললে যে না বাংলাদেশে এই মাছটা পাওয়া যায়, হ্যাঁ এটা মাছ বলে আর কি বাংলাদেশে চলে, এই মাছের মাংস খুবই দামি, এই যে স্টিংরে, হ্যাঁ এটাকে এই স্টিংরে, তারপরে ঈগল রে, হ্যাঁ তারপরে হচ্ছে ইলেকট্রিক রে, এটা হ্যাঁ ইলেকট্রিক রে, এটা একদম মানে গায়ে হাত দিলে একদম ভীষণ ভোল্টেজ, হ্যাঁ একদম 1000 ভোল্টের শক দিয়ে দেবে এটা, হুম এটা ইলেকট্রিক তৈরি করতে পারে, নিজের দেহে ইলেকট্রিক তৈরি করতে পারে, এই যে ইলেকট্রিক রে, সেই জন্যই হলো এর নাম হচ্ছে ইলেকট্রিক রে। তো এই ইলেকট্রিক রে গায়ে যদি হাত পড়ে না, বুঝে যাবে যে কারেন্ট শক কাকে বলে, হ্যাঁ। তো এই মাছটাকে বাংলাদেশে বলে শাপলা পাতা মাছ, এই মাছটাকে কি বলে বাংলাদেশে বলে শাপলা পাতা মাছ। আমার ভিডিও যদি কেউ বাংলাদেশের কোনো স্টুডেন্ট যদি দেখে থাকো বা কেউ যদি দেখে থাকো, তো এটা আমাকে জানাবে, অবশ্যই কমেন্টে জানাবে যে এটাকে বাংলাদেশে কি বলে। আমি যতদূর জানি এটাকে বলা হয় শাপলা পাতা মাছ। আর এই মাছটা বাংলাদেশে বিক্রি হয়, বাজারে বিক্রি হয়, এটার দাম বেশ ভালোই ওখানে। এই মাছটা আমি যতদূর জানি 500 থেকে 550 টাকা পার কেজি, হ্যাঁ এটা কেটে বিক্রি হয়, 500 থেকে 550 টাকা কেজিতে বিক্রি হয়। আচ্ছা, তো সাধারণ বৈশিষ্ট্য আমরা দেখব, সাধারণ বৈশিষ্ট্য কি আছে, সাধারণ বৈশিষ্ট্য হলো এরা এরা সামুদ্রিক প্রাণী, অন্তকঙ্কাল তরুণাস্থি বিশিষ্ট, তারপর পুরুষ মাছের শ্রোণী পাখনা, মাছের ক্লসপার নামক সঙ্গম অঙ্গ থাকে। তাহলে এই যে তরুণাস্থি বিশিষ্ট মাছ বা কন্ড্রিক ফিশ, এদের যে সঙ্গম অঙ্গ রয়েছে তার নাম কি, তার নাম হচ্ছে ক্লসপার, ঠিক আছে। আর যেটা হচ্ছে ম্যামালসদের ক্ষেত্রে যেটাকে বলা হয় পেনিস, ঠিক আছে। আর এদের ক্ষেত্রে হচ্ছে ক্লাসপার বা ক্লসপার। তো মুখছিদ্র
মস্তকের অঙ্কদেশে অবস্থিত, অর্থাৎ মস্তকের ঠিক মস্তকের নিচে অবস্থিত। ঠিক আছে, এটাকে বলা হয় অঙ্কদেশ। মস্তকের ঠিক নিচে অবস্থিত হলে তাকে বলা হয় অঙ্কদেশ। তো দেখো এই হলো মস্তক, এই যে হলো মস্তক, আর এর মুখছিদ্র রয়েছে এই রকম জায়গাটায়, তাহলে মস্তকের নিচে হলো অঙ্কদেশে। তারপরে কিন্তু আচ্ছা, ফুলকা যে শ্বাসকার্য সম্পন্ন করে, এদের কি আছে? ফুলকা আছে। ম্যামালসদের কি থাকে? ম্যামালসদের রয়েছে ফুসফুস। আর মাছেদের ক্ষেত্রে, অর্থাৎ শুধু যে বনি ফিশদের ক্ষেত্রেই যে ফুলকা থাকে তা না, এদেরও ফুলকা থাকে। তবে অপারকুলাম ফুলকা, সেটা অপারকুলাম দ্বারা ঢাকা থাকে না। আর একটা জিনিস কি, এদের পটকা থাকে না, এদের দেহে পটকা থাকে না, যেটা এক মিনিট, দেখো এদের দেহে পটকা থাকে না। তাহলে এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, পটকা থাকে না। নোটসটা হতে পারে 10-11 পাতার, কিন্তু এটা পড়লেই তোমাদের সিলেবাসের অনেকটা কমপ্লিট। সুতরাং আমাদের ব্যাচ জয়েন করো, যারা যারা দেখছো তারা পারলে ব্যাচ জয়েন করো, খুবই কম দামে। 699-এ তোমরা এক মাসে পড়তে গেলেই হয়তো তোমাদের 500 টাকা, 500 রুপিস তোমাদের পড়ার মাইনে নেয়, বা কোনো কোনো জায়গায় 600 নেয়। সেখানে 699-এ আমরা পুরো 6 মাসের ব্যাচ দিচ্ছি। দেখো, তো হৃৎপিণ্ড কটা প্রকোষ্ঠ বিশিষ্ট? হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। আর সাইনাস ভেনোসাস, এখানে বানান ভুল আছে, বানানগুলো ঠিক করবে, এটাই তোমাদের হোমওয়ার্ক। অ্যাকচুয়ালি যে টাইপিং করে বা যে করে না, অনেক তাড়াহুড়ো করতে গিয়ে এগুলো সমস্যাগুলো বাধায়। হ্যাঁ, তো এটা তোমরা দেখবে। আর এই যত তোমরা বানান কারেকশন করতে পারবে না, তার মানে তোমরা নিশ্চয়ই সেটা পড়ছো বা সেটা তোমরা জানছো, তবেই তোমরা সেটা কারেকশন করতে পারবে। আর আমি এইভাবে দিয়ে রাখলাম, এইভাবেই যদি তোমরা রেখে দাও, তাহলে বুঝে যাবে যে তোমরা পড়াশোনা কিছুই করছো না। হ্যাঁ, তাহলে বুঝে যাবে। দেখো, 10 জোড়া করোটিয় স্নায়ু থাকে। 10 জোড়া করোটিয় স্নায়ু থাকে। ম্যামালসদের ক্ষেত্রে কত থাকে, মানে আমাদের ক্ষেত্রে কত রয়েছে করোটিয় স্নায়ু? 31 জোড়া রয়েছে। আমাদের ক্ষেত্রে রয়েছে 31, এদের ক্ষেত্রে সেখানে রয়েছে 10, তাহলে 21 জোড়া কম আছে করোটিয় স্নায়ু। আচ্ছা, আর এদের কেবল অন্তঃকর্ণ থাকে, অন্তঃকর্ণে 3টে অর্ধবৃত্তাকার নালী থাকে। আর নাসারন্ধ্র মুখবিবরে উন্মুক্ত। দেহে স্পর্শেন্দ্রিয় রেখা, স্পর্শেন্দ্রিয় রেখা একদম এই যে দেখো, এইটা হলো স্পর্শেন্দ্রিয় রেখা, এই যে ডটেড লাইন দিয়ে দেখানো রয়েছে, এইভাবে আর কি দেহ বরাবর স্পর্শেন্দ্রিয় রেখা একদম পুরো লেজ পর্যন্ত রয়েছে। রেচন অঙ্গ হলো বৃক্ক, এখানেও বানানগুলো আবার, রেচন অঙ্গ কি? বৃক্ক। এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, আর এরা একলিঙ্গ প্রাণী, এরাও হলো একলিঙ্গ প্রাণী। হ্যাঁ, স্ত্রী প্রাণী সাধারণত অভিপ্রাস অর্থাৎ ডিম পাড়ে, কিন্তু কিছু কিছু প্রাণী আছে তারা ভিভিপ্রাস হয়। ঠিক আছে, তাহলে মাছ মানে হচ্ছে ডিম পারবে। কিন্তু কোন মাছ ডিম পারে না, বাচ্চা পারে? শার্কের বাচ্চা পারে। হ্যাঁ, শার্ক ডিম পারে না। ঠিক আছে, শার্ক একেবারে বাচ্চা প্রসব করে। আচ্ছা, উদাহরণ দেখো তাহলে, আমরা যেটা পড়লাম, অর্থাৎ কন্ডিকথিসের উদাহরণ কি রয়েছে? কন্ডিকথিসের উদাহরণ হচ্ছে হাঙর বা স্কোলিওডন সোরাকোয়া। হ্যাঁ, এগুলো সব তলায় কিন্তু আন্ডারলাইন হবে, যেহেতু এগুলো সায়েন্টিফিক নেম। হ্যাঁ, তারপরে হচ্ছে স্ফিরনা। হ্যাঁ, ইলেকট্রিক রে হচ্ছে টর্পেডো মাছ। তারপরে হচ্ছে শঙ্কর মাছ বা ট্রাইগন। তারপরে হচ্ছে করাত মাছ বা পেরিস্ট্রিস বা করাত মাছ। আচ্ছা, মাছ সম্পর্কে যখন আমরা পড়ছি, তাহলে মাছের আঁশগুলো সম্পর্কেও জানতে হবে। দেখো সেখানে কি কি আঁশ দেখা যায় মাছের দেহে সাধারণত 4 ধরনের আঁশ দেখা যায়। কি কি সেগুলো? সাইক্লয়েড আঁশ, টিনয়েড আঁশ,
প্লাকয়েড আঁশ আর হচ্ছে গ্যানয়েড আঁশ। ঠিক আছে, গ্যানয়েড আঁশ যেটা, সেটা হলো আদিমকালে যে মাছগুলো ছিল, যে মাছ বিলুপ্ত হয়ে গেছে, পুরো ভীষণ বড় বড় ডাইনোসর যুগের মাছ, ডাইনোসর মতন মাছ, ডাইনোসর যুগের মাছ, ডাইনোসরের মতন আর কি, এত বড় এত সাইজ। তো এই সব মাছগুলো এখন আর নেই, বিলুপ্ত হয়ে গেছে। তো এই মাছগুলোর যে আঁশ, সেই আঁশ হলো গ্যানয়েড আঁশ ছিল। সাইক্লয়েড আঁশ, রুই কাতলা, রুই লিখেছে এখানে বই, রুইকে যদি পড়ে দেয় বই, তাহলে রুইটা কোথায় যাবে বাবা? আচ্ছা, কাতলা, রুই কাতলা মৃগেল ইত্যাদি যেসব মাছ রয়েছে, অর্থাৎ কার্প মাছ। কার্প মাছ কাকে বলে? এই আরো অনেক জিনিস রয়েছে মাছ সম্পর্কে, যেগুলো তোমাদের জানতে হবে, যেগুলো সিলেবাসে রয়েছে তোমাদের। অর্থাৎ সিলেবাসে তো জাস্ট লেখা রয়েছে ব্রিফ করে পড়ো, কিন্তু আমাদের পড়তে হবে ডিটেলসে, কারণ কোশ্চেন কোথা থেকে দেবে সেটা জানো না। আমরা এখানে 10 ইয়ার্সের PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার নিয়েও আমরা আলোচনা করে থাকি। সুতরাং আমাদের ব্যাচ জয়েন করো, আস্তে আস্তে জানতে পারবে। দেখো, টিনয়েড মাছ কই, ভেটকি প্রভৃতি মাছের আঁশ থাকে, আর এই আঁশগুলোর পশ্চাৎভাগের কিনারায় সূক্ষ্ম কাঁটা থাকে। মানে এই যে রুই কাতলা মাছের গায়ে যদি কোনোদিন হাত বোলাও, রুই কাতলা মাছের গায়ে যদি হাত বোলানো হয়, তাহলে সেটা মসৃণ মনে হবে। হ্যাঁ, উল্টো ভাবে যদি হাত দেওয়া হয়, তাও সেটা কিন্তু গায়ে আমাদের হাতে কিন্তু সেই আঁশটা বাঁধবে না। কিন্তু যদি আমরা কই, ভেটকি এইসব মাছগুলো দেখি, তাহলে যদি উল্টো যদি করতে যাই, তাহলে হাত ছড়ে যাওয়ার উপক্রম হবে। হ্যাঁ, হাত বেঁধে যাবে। তাহলে এইটা কেন হয়? কারণ হচ্ছে এদের এই যে আঁশগুলোর পশ্চাৎভাগের কিনারায় সূক্ষ্ম সূক্ষ্ম কাঁটা আছে, সেই জন্য। আর এদের গায়ে হাত দিলেও সেটা খসখসে মনে হবে, আঁশগুলো খসখসে মনে হবে। আর হচ্ছে প্লাকয়েড আঁশ, প্লাকয়েড আঁশ হচ্ছে তরুণাস্থি বিশিষ্ট যেসব মাছ আছে। তরুণাস্থি বিশিষ্ট মাছ কোনগুলো? তরুণাস্থি বিশিষ্ট মাছ হচ্ছে শার্ক, তাহলে শার্ক বা হাঙর। তাহলে এই সব মাছদের যে ছোট ছোট বালির কণার মতন যে ছোট ছোট যে আঁশ থাকে, সেই আঁশগুলোকে বলা হয়। এই আঁশগুলো এত ছোট ছোট হয়, অনেক সময় আণুবীক্ষণিক হয়। তাহলে মানে খুবই ছোট ছোট, বালির কণা তো অনেক বড়ও হয়, কিন্তু বালির কণার থেকেও ছোট, বালির কণার 10 ভাগের 1 ভাগ এইরকম যে ছোট ছোট আঁশ হয়, সেই আঁশগুলো কোথায় দেখা যায়? তরুণাস্থি বিশিষ্ট মাছেদের দেখা যায়। অনেক সময় তোমরা মনে করতে পারো যে এই মাছে হয়তো নেই, ওই হাঙর মাছে কোনো আঁশ নেই, কিন্তু আঁশ আছে। সেই আঁশটা কি? সেই আঁশটা হলো প্লাকয়েড আঁশ। কি আঁশ? সেই আঁশটা হলো প্লাকয়েড আঁশ বা প্লাকয়েড স্কেল। আচ্ছা, এবারে হচ্ছে লেজ। লেজ কেমন? সব মাছের লেজ একই রকম হয় না। হ্যাঁ, 2 ধরনের লেজ হয়, হোমোসার্কাল লেজ, হেটারোসার্কাল লেজ। রুই, কাতলা, ল্যাটা, শোল প্রভৃতি মাছের লেজ হচ্ছে হোমোসার্কাল লেজ। মানে কি হচ্ছে? দুটো লেজ এইরকম, মানে পিছনের দিকে রুই মাছের লেজ কেমন হয়? মানে দুদিকেই সমান আর কি। মানে লেজটাকে যদি আমি একদম শেষের লেজের কথা বলছি, তো ওই লেজটাকে যদি মাঝখান থেকে কাটা যায়, তাহলে এই দিকেও যতটা থাকবে, এই দিকেও ততটা পোর্শন থাকবে। হ্যাঁ, অর্থাৎ রুই মাছের লেজটা কেমন? রুই মাছের লেজটা হচ্ছে এই যে এইরকম হচ্ছে লেজ। তাহলে এর যদি আমি মাঝখান থেকে যদি কাটি, এই দিকেও যতটা পোর্শন আছে, এই দিকেও ততটা পোর্শন আছে। কিন্তু হাঙর মাছের লেজ কেমন? হাঙর মাছের লেজ হলো এই, হ্যাঁ, এইরকম করে হচ্ছে লেজ, এই হলো লেজ। তাহলে এইখান থেকে যদি আমি মাঝখান থেকে যদি কাটি, মানে মাঝখান মানে হচ্ছে এখানে, তাহলে এই দিকের পোর্শনটা বেশি আছে, এই দিকের পোর্শনটা কম আছে। হ্যাঁ, এই দিকের পোর্শনটা কম আছে। তাহলে এটা হচ্ছে হেটারো সার্কাল লেজ। হ্যাঁ, এই যে এখানে দেখো, এখানে যদি আমি হাঙর দেখাই, দেখো দেখো এই যে এই একটা, এর লেজটা কেমন? এই দিকে বেশি আছে, এই দিকে কম আছে। তাহলে এটা হলো হেটারো সার্কাল লেজ। তো বেশিরভাগ ক্ষেত্রে তরুণাস্থি বিশিষ্ট মাছেদের ক্ষেত্রে হেটারো সার্কাল লেজ দেখা যায়। তারপরে আমরা পড়বো অস্টিকথিস বা টিলিওস্টমি। অস্টিকথিস
বা টিলিওস্টমি। অস্টিকথিস কারা? অস্টিকথিস হলো যারা বনি ফিশেস, তাদেরকে বলা হয় অস্টিকথিস। এই যে অস্টিকথিস কথাটা এসছে গ্রিক শব্দ অস্টিয়ন আর ইকথিস থেকে, এটা হবে আই, অস্টিয়ন আর ইকথিস। হ্যাঁ, ইকথিস মানে হচ্ছে মাছ, ICH, সরি ভুল হলো, এটা আই একটা আগে হবে। ব্রাকেটের ইকথিস, ICHTHYES, ইকথিস। তাহলে ইকথিস হচ্ছে মানে মাছ। তাহলে সংজ্ঞা কি? যেসব মাছের অন্তকঙ্কাল অস্থিময়, ফুলকা, কানকো দিয়ে ঢাকা এবং দেহ গহ্বরে পটকা উপস্থিত, তাদের বলা হচ্ছে অস্টিকথিস। ঠিক আছে, এদেরকে বলা হয় অস্টিকথিস বা অস্টিকথিস। অ দিলে ভালো হবে, আমরা অর উচ্চারণ করি ও এর মতন, আর ও এর উচ্চারণ কিসের মতো? ও এর মতো। হ্যাঁ, দেখো সাধারণ বৈশিষ্ট্য কি আছে? জেনারেল ফিচার্স, এরাও সামুদ্রিক বা স্বাদু জলের মাছ হয়। বনি ফিশের যেগুলো আমরা খাই সেগুলো কি স্বাদু জলের মাছ? মানে আমরা নোনা জলের মাছও খাই, যেমন ইলিশ। ইলিশ তো স্বাদু জলের মাছ নয়, ইলিশ হলো সমুদ্রের মাছ, সামুদ্রিক মাছ। কিন্তু ইলিশ নদীতে আসে, কখন আসে? নদী বা মোহনায় আসে, কখন আসে? তারা রিপ্রোডাকশন করার জন্য বা রিপ্রোডাক্টিভ সিজনে, যেটা হলো বর্ষাকাল, সেই বর্ষাকালে তারা নদীতে আসে। কিন্তু ইলিশ হলো সামুদ্রিক মাছ। তাহলে সামুদ্রিক মাছ অর্থাৎ নোনা জলের মাছও আমরা খাচ্ছি, আবার স্বাদু জলের মাছও খাচ্ছি, যেগুলো আমরা খাই আর কি, রুই, কাতলা। হ্যাঁ, তো রুই মাছের বিজ্ঞানসম্মত নাম কি? রুই মাছের বিজ্ঞানসম্মত নাম যে জানবে, যে জানো কমেন্ট করো। দেখো, রুই মাছের বিজ্ঞানসম্মত নাম রুই, RUI, রুই ইংরেজিতে। রুই হচ্ছে লেবিও, LEBEO, LA, ল্যাবিও, LABEO, ল্যাবিও রোহিতা মানে হচ্ছে রুই। তারপর হচ্ছে ল্যাবিও, LABEO, ল্যাবিও বাটা। ল্যাবিও বাটা মানে কি? ল্যাবিও বাটা মানে হচ্ছে বাটা মাছ। তারপরে হচ্ছে অন্তকঙ্কাল বিশিষ্ট, অন্তকঙ্কাল অস্থি বিশিষ্ট হবে। হ্যাঁ, অন্তকঙ্কাল অস্থি বিশিষ্ট, অন্তকঙ্কাল অস্থি বিশিষ্ট বলেই এর নাম হচ্ছে অস্টিকথিস। তারপর হচ্ছে জোড় বিজোড় অস্থিময় রশ্মি বিশিষ্ট পাখনা আছে। পুচ্ছ পাখনা হচ্ছে হোমোসার্কাল বা ডাইফিসার্কাল প্রকৃতির। ঠিক আছে, তো হোমোসার্কাল পাখনা বা হোমোসার্কাল মানে হচ্ছে দুদিকেই একই। এই যে এই দেখো, এটা হচ্ছে কাতলা মাছ সম্ভবত। তো এই যে এই পাখনাটা কেমন রয়েছে? পাখনাটা এই দিকেও যতটা রয়েছে এদিকেও ততটা রয়েছে, তাহলে এটা হচ্ছে হোমোসার্কাল মাছ। হুম, হোমোসার্কাল পুচ্ছ আর কি। পুচ্ছ পাখনা। আচ্ছা, এগুলো তোমরা দেখবে, এগুলো পারবে। আর এরা হলো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। পয়কিলো থার্মাল, শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। আগেরটাও তাই, আগেরটাও যে আমি পড়ালাম কন্ডিকথিস, কন্ডিকথিসও তাই, শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। হ্যাঁ, পয়কিলো থার্মাল। আর অস্ট্রিকথিসও তাই। আচ্ছা, দেহে স্পর্শেন্দ্রিয় রেখা বর্তমান। হুম, শনাক্তকারী বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য কি? দেহাবরণ গ্যানয়েড, সাইক্লয়েড, টিনয়েড আঁশ দিয়ে আবৃত থাকে। হুম, দেহ কি দিয়ে আবৃত থাকে? গ্যানয়েড, টিনয়েড, সাইক্লয়েড। আবার প্রবলেম মাউস। আচ্ছা, তো নেক্সট আসছি, দেখো। হুম, দেহাবরণ জানলাম। তারপর হচ্ছে মুখচিত্র কেমন? মুখচিত্র হচ্ছে মস্তকের অগ্রভাগে, মানে এই যে দেখো, মুখচিত্র হলো এখানে। আর এইখানটায় হচ্ছে মস্তক। তাহলে মস্তক যদি এই যে এইটার ক্ষেত্রে কেমন হয়েছে?
এইটার ক্ষেত্রে হয়েছে দেখো এই হচ্ছে মস্তক আর এই মুখছিদ্র এই তলায়, আর এর ক্ষেত্রে কেমন হচ্ছে আমরা যদি বনিফিসের ক্ষেত্রে দেখি, দেখো এই হলো ব্রেন, এখানে দেখিয়েছি আমি, এই হলো ব্রেন আর এই হলো মুখ, তাহলে ব্রেনের সামনে, মস্তকের সামনে, কিন্তু এর কি মস্তক হলো এই যে উপরে, মস্তক এই যে উপরে, আর নিচে হলো এর, নিচে হলো এই যে মুখছিদ্র। লিপস্টিক হয়ে গেছে। কন্ডিকটিস অস্টিগমাসের যে পার্থক্য রয়েছে কন্ডিকটিস অস্টিকটিসের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যটা ভালো করে দেখবে। এই পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, এটা পরীক্ষায় পড়তে পারে তোমাদের। কন্ডিকটিস ও অস্টিকটিসের মধ্যে পার্থক্য লেখো। এবার কন্ডিকটিস অস্টিকটিসের মধ্যে বললো যে মূল 4টি পার্থক্য লেখো। তাহলে কি তরুণাস্থি, গিল লিখতে হবে, আর হচ্ছে সুইম ব্লাডার বা পটকা। হ্যাঁ, সুইম ব্লাডারকে বলা হচ্ছে সাঁতারের থলি এখানে বলছে, কিন্তু সুইম ব্লাডারের বাংলা নাম হচ্ছে পটকা। সাঁতারের থলিও বলে, তেমন আবার পটকাও বলে। সেই পটকা তরুণাস্থি মাছেদের ক্ষেত্রে থাকে না, কিন্তু অস্থি বিশিষ্ট মাছেদের ক্ষেত্রে থাকে। আঁশ, আঁশ হলো প্লাকয়েড আঁশ থাকে তরুণাস্থিদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে সাইক্লয়েড ও কাইটিনয়েড, সাইক্লয়েড ও টিনয়েড আঁশ থাকে। প্লাকয়েড আঁশ যেটা বলছিলাম একদম বালির মতন ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ, এগুলো হলো প্লাকয়েড আঁশ। আর লেজের পাখনা, লেজের পাখনা কেমন হয়? লেজের পাখনা কন্ডিকটিসের ক্ষেত্রে হেটেরোসার্কাল প্রকৃতির হয়। এই যে দেখো হেটেরোসার্কাল প্রকৃতির, এই দিকের পাখনার পোর্শনটা বেশি আছে, এই দিকে কম আছে। আর এর ক্ষেত্রে দেখো এইদিকেও যতটা আছে, এদিকেও যতটা আছে, এখানেও ততটা আছে। তাহলে এটা হচ্ছে পাখনা সিমেট্রিক্যাল বা হোমোসার্কাল। এটা হচ্ছে হেটেরোসার্কাল, এর হচ্ছে হোমোসার্কাল। হ্যাঁ, তারপরে অ্যাম্ফিবিয়া সম্পর্কে জানবো। অ্যাম্ফিবিয়া, অ্যাম্ফিবিয়া কারা? অ্যাম্ফিবিয়া হচ্ছে উভচর। হ্যাঁ, উভচর কাদের বলে? আমরা আগে পড়েছি যে উভচর কাদের বলে। উভচর আমরা ছোটবেলায় যেটা শিখেছি, ছোটবেলায় শিখেছি যারা জলে ও ডাঙায় দুই জায়গায় থাকতে পারে, সমানভাবে থাকতে পারে, বসবাস করতে পারে, তাদেরকে বলা হয় উভচর। তাই বলে মানুষ যারা সাঁতার কাটে বা যারা সাঁতারু, যারা সাঁতার প্রতিযোগিতা খেলে, তো তারাও তো দিনের বেশিরভাগ সময় তো জলে কাটাচ্ছে। হ্যাঁ, দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা জলে কাটাচ্ছে। তার মানে তারাও কি তাহলে উভচর? আর আমরা স্তন্যপায়ী আর তারা উভচর? তাহলে উভচর তাহলে কারা? উভচর হলো যাদের জীবন দশার যে কোনো একটা দশা, জীবনের যে পর্যায়গুলো আছে বা জীবনের যে দশাগুলো রয়েছে, সেই দশাগুলো যে কোনো একটা দশা সে জলে কাটাবে। তবে আর বাদ বাকি দশা ডাঙায় কাটাবে, তাহলে তাকে বলা হবে উভচর বা অ্যাম্ফিবিয়া। এমন একটা উভচর উদ্ভিদ কি? উভচর উদ্ভিদ হলো মশ। মশের রিপ্রোডাকশনের জন্য অবশ্যই কিন্তু জল প্রয়োজন, কিন্তু রিপ্রোডাকশন হয়ে যাওয়ার পরে তারপরে আর জলের প্রয়োজন হয় না। তাই মশ বর্গকে বলা হয় উভচর উদ্ভিদ। আর এখানে তেমন প্রাণীদের মধ্যে উভচর মানে হচ্ছে যাদের জীবনের একটা দশা, সাধারণত লার্ভা দশাটা জলে কাটবে এবং পূর্ণাঙ্গ দশাটা স্থলে কাটবে, তাদের বলা হবে অ্যাম্ফিবিয়া। ঠিক আছে, তো দেখো এখানে সংজ্ঞাটা তোমরা দেখবে। সংজ্ঞা কি? যেসব মেরুদণ্ডী প্রাণীর চামড়া নগ্ন, সিক্ত, গ্রন্থিময়, এই পয়েন্টটা কিন্তু থাকতেই হবে। শৈশবকাল জলে এবং পূর্ণাঙ্গ অবস্থা স্থলে অতিবাহিত হয়, তাদের অ্যাম্ফিবিয়া বলে। এই পয়েন্টটা, এইটুকানি কথা যদি না লেখো, তাহলে তুমি যাই সংজ্ঞা দাও না কেন, এই যে একটা দশা জলে আর একটা দশা স্থলে, এই কথাটা যদি না থাকে, যাই সংজ্ঞা দাও না কেন, তোমার সংজ্ঞা কিন্তু ঠিক হবে না। এই সব ছোটখাটো জিনিসগুলো, এইগুলো তোমাকে জানতে হবে। দেখ, তারপরে কি সাধারণ বৈশিষ্ট্য? সাধারণ বৈশিষ্ট্য দেখো, এদের অবসারণ ছিদ্র বা ক্লোয়াকাল অ্যাপারচার দেখা যায়। ক্লোয়াকা দেখা যায়, অর্থাৎ পায়ু ছিদ্রের কাছে থাকে ওটা। পায়ু ছিদ্র ছাড়াও আর একটা ছিদ্র, সেটাকে বলা হচ্ছে ক্লোয়াকাল অ্যাপারচার। হ্যাঁ, সেটা থাকে। আর
উভচর বৃক্ষবাসী, আচ্ছা, কিছু উভচর জলবাসী, জলবাসীকে বলা হচ্ছে নেকচুরাস, স্থলবাসী হলো ব্যাঙ, আর কিছু উভচর বৃক্ষবাসী, বৃক্ষবাসী মানে গাছে থাকে এরা, কিন্তু সবাই কিন্তু জলে এদের লার্ভা দশাটা অতিক্রম করেছে। ঠিক আছে, তারপরে অন্তকঙ্কাল কেমন? অন্তকঙ্কাল হচ্ছে অস্থিময়, করোটি দুটি অক্সিপিটাল কন্ডাইল যুক্ত। অক্সিপিটাল কন্ডাইল মানে হচ্ছে করোটির মধ্যে দুটো এরকম ছিদ্র রয়েছে, সেই ছিদ্রে কি থাকে? চোখগুলো থাকে, তাই এটাকে বলা হয় অক্সিপিটাল কন্ডাইল। ঠিক আছে, তাহলে এই ছিদ্রের মধ্যে চোখটা বসানো থাকে। আচ্ছা, তারপরে 10 জোড়া করোটীয় স্নায়ু থাকে, এদেরও তাহলে 10 জোড়া করোটীয় স্নায়ু থাকছে। এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, এদের শীত ঘুম বা হাইবারনেশন দেখা যায়। শীত ঘুম বা হাইবারনেশন কাকে বলে? অনেক সময় তোমরা এটা দেখেছো শীত ঘুম বা হাইবারনেশনটা। শীত ঘুম বা হাইবারনেশন তোমরা দেখেছো, ব্যাঙ বাড়ির মধ্যে ঢুকে একটা কোণায় সে বাস করছে, মানে শীতকালে সে সেখান থেকে আর নড়ছেই না, নড়াচড়া করে না, একদম পুরো খাওয়া দাওয়া বন্ধ, সবকিছু বন্ধ। সেটা হলো তার শীতঘুম অবস্থা। একদম যেন মনে হচ্ছে যেন ব্যাঙটা মরে গেছে। বা কোনো একটা পাতা টাতা অনেক সময় পড়ে থাকে, হ্যাঁ, পাতা ডালপালা বাগানে পড়ে রয়েছে, সেইখানে একটা ব্যাঙ ঢুকে রয়ে সেই ব্যাঙটা যেন মরার মতন, মানে মৃতপ্রায় অবস্থায় রয়েছে। তাকে ঘা দাও, নাড়া দাও, তাও সে পালাচ্ছে না। এটা হলো তার শীতঘুম অবস্থা, মানে তার শরীরে একদম নিষ্ক্রিয় অবস্থায় সে থাকে। এটা হলো হাইবারনেশন। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? অ্যাম্ফিবিয়াদের ক্ষেত্রে, অর্থাৎ ব্যাঙেদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায়। সব অ্যাম্ফিবিয়াদেরই বেশিরভাগ, মানে 99% অ্যাম্ফিবিয়াদের দেখা যায়। এবারে কিছু কিছু তো ব্যতিক্রম তো আছে। দেখ, তারপরে ব্যাঙাচি আর এক্সোলেটার লার্ভা, এর এই দশাটা হচ্ছে লার্ভা দশা। তাহলে অ্যাম্ফিবিয়ার লার্ভা দশার নাম কি? অ্যাম্ফিবিয়ার লার্ভা দশার নাম হলো ব্যাঙাচি আর হচ্ছে এক্সোলেটার লার্ভা। ঠিক আছে, ব্যাঙাচি কাদের ক্ষেত্রে? ব্যাঙের ক্ষেত্রে হচ্ছে ব্যাঙাচি বলে, আর স্যালামান্ডারের ক্ষেত্রে হচ্ছে এক্সোলেটার বলে। এখানে স্যালামান্ডার আছে, এখানে স্যালামান্ডার নেই। আচ্ছা, স্যালামান্ডার হলো এমন একটা গিরগিটির মতন দেখতে অনেকটা একটা প্রাণী, আমাদের এখানেও, মানে আমাদের রাজ্যে আছে, আমাদের রাজ্যে দার্জিলিংয়ে আছে। দার্জিলিং স্যালামান্ডার বলে একটা আছে। সেই দার্জিলিং স্যালামান্ডারের এর পরিমাণটাও খুব কম, এখন কমে গেছে, কিন্তু দার্জিলিং স্যালামান্ডার একটা বিশেষ প্রাণী। হ্যাঁ, তো সেই স্যালামান্ডারের লার্ভা দশার নাম হচ্ছে এক্সোলেটার লার্ভা, এটা জেনে রাখতে হবে। আচ্ছা, শনাক্তকারী বৈশিষ্ট্য এদের কিভাবে দেখে আর কি শনাক্ত করবে? ত্বক নগ্ন, গ্রন্থিময় ও সিক্ত প্রকৃতির হয়। হ্যাঁ, আঙুলের অগ্রপদে 4টি আর পশ্চাৎপদে 5টি করে নখরবিহীন আঙুল থাকে। শ্বসন লার্ভার ফুলকা এবং পূর্ণাঙ্গের ফুসফুস ত্বক, মানে লার্ভা কি দিয়ে শ্বাসকার্য চালায়? ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায়, আর পূর্ণাঙ্গরা সে ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালায়। আর ত্বকে প্রচুর পরিমাণে ছিদ্র রয়েছে। দেখো এর ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যাবে এইখানে প্রচুর পরিমাণে ত্বকে ছিদ্র আছে, সেইখান দিয়ে এ শ্বাস নিচ্ছে। এর কিন্তু নাক দিয়েই যে শ্বাস নেবে, এই যে নাসারন্ধ্র, এরকম কিন্তু না, ত্বক দিয়েও এ শ্বাস নিতে পারে। তারপরে এক্সাম্পল কিছু আছে। এক্সাম্পল কুনো ব্যাঙ। কুনো ব্যাঙের নাম আমরা আগে পড়েছি, কি ছোটবেলায় পড়েছি? বুফো মেলানোস্টিকটাস। সেই নাম পরিবর্তন হয়েছে, সেই নাম এখন হয়েছে ডুটাফ্রাইনাস মেলানোস্টিকটাস। সেই নাম কি হয়েছে? ডুটাফ্রাইনাস মেলানোস্টিকটাস। আর হচ্ছে কেঁচো ব্যাঙ হচ্ছে র্যাকোফোরাস ফেগুসনি। ঠিক আছে, তারপরে আসবো রেপটিলিয়া বা সরীসৃপ। রেপটিলিয়া বা সরীসৃপ কারা? যারা, রেপটিলিয়া শব্দটা এসছে রিপার বা রেপটাম থেকে, ল্যাটিন শব্দ রিপার বা রেপটাম থেকে এসছে। এটার মানে হচ্ছে ক্রিপ বা হামাগুড়ি, অর্থাৎ যারা বুকে, আমরা এটা আগে ছোটবেলায় পড়েছি, যারা বুকে ভর দিয়ে চলে তাদেরকে রেপটিলিয়া বলে। তো রেপটিলিয়া হচ্ছে যারা আর কি হামাগুড়ি দিয়ে চলে, যারা, হ্যাঁ, তাদেরকে সাধারণত রেপটিলিয়া বলে।
হ্যাঁ, যেসব মেরুদণ্ডী প্রাণীর এবারে এইটা বললে তো আর সংজ্ঞা হয় না, সংজ্ঞা হলো এখন তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য এখন সংজ্ঞা এইটা দাঁড়াবে, যেসব মেরুদণ্ডী প্রাণীর চর্ম শুষ্ক, এপিডার্মাল আঁশ দ্বারা আচ্ছাদিত, যারা বুকে হেঁটে চলে এবং যাদের অবসারণী ছিদ্র আড়াআড়ি ভাবে অবস্থিত। মানে শরীরটা যদি তাদের এইরকম যদি সোজাসুজি যদি হয়, শরীর এইরকম লম্বা যদি হয়, তাদের অবসারণী ছিদ্র কেমন হবে, এইরকম আড়াআড়ি হবে। অবসারণী ছিদ্র এইরকম হবে না, এইরকমটা হবে না, হ্যাঁ, অবসারণী ছিদ্র হবে এইরকম আড়াআড়ি ভাবে। ঠিক আছে, তো এর যে সাধারণ বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলো পড়ে নেবে এগুলো। এগুলো পরের ক্লাসে আবার আমি ক্লিয়ার করব। যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে সেগুলো তোমরা কমেন্টে লিখবে, অ্যাপে লিখবে, হ্যাঁ, অ্যাপে হেল্প সেন্টার আছে সেখানে লিখবে। আচ্ছা, অন্তকঙ্কাল কি? অন্তকঙ্কাল অস্থিময়। আচ্ছা, ভ্রূণ অ্যামনিয়ন অ্যালান্টয়েস পর্দা দ্বারা আবৃত থাকে। শনাক্তকারী বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য কি? দেহত্বক শুষ্ক আঁশযুক্ত, আঙুল হচ্ছে আঙুলে 4টি করে নখর বিশিষ্ট আঙুল থাকে। হ্যাঁ, আঙুল কেমন হবে? প্রত্যেকটায় 4টে করে আঙুল থাকবে, সেই আঙুলে নখও থাকবে। শ্বাসঙ্গ হলো এদের ফুসফুস, প্রধান শ্বাসঙ্গ, অর্থাৎ পূর্ণাঙ্গ অবস্থায় তো পূর্ণাঙ্গ অবস্থায় না, ওটা হলো অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে। অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে কিন্তু দুটো শ্বাসঙ্গ, যখন লার্ভা ছিল তখন ফুলকা, আর যখন পূর্ণাঙ্গ হয়ে যাবে তখন হলো ফুসফুস, আর এদের ক্ষেত্রে অল টাইম ফুসফুস। তো কিছু কিছু এখানে আমি দিয়েছি, কিছু কিছু উদাহরণ দিয়েছি, সেই উদাহরণগুলো এগুলো সায়েন্টিফিক নেম দেওয়া আছে, এইগুলো তোমরা মুখস্থ করবে। উড়ন্ত টিকটিকি ডেকো ভল ভোলানাস, গিরগিটি হচ্ছে ক্যালোটেস ভার্সিকালার। হ্যাঁ, যে গিরগিটিগুলো আমরা আশেপাশে দেখতে পাই, ক্যালোটেস ভার্সিকালার টিকটিকি, এই গিরগিটি কিন্তু এরা রং পরিবর্তন করতে পারে। আর টিকটিকি হেমিড্যাকটাইলাস, যেটা আমরা বাড়িতে যেটা দেখি, হেমিড্যাকটাইলাস ফ্লুভিভিরিডিস, বাড়িতে যে টিকটিকি দেখতে পাই সেই টিকটিকি। তো এখানে আমি কিছু রেপটাইলসের ছবি দিয়েছি, এগুলো দেখবে। তারপর হচ্ছে অ্যাবিস বা পক্ষী। দেখ, অ্যাবিস, অ্যাবিস কথাটা থেকে এসছে AUB, অ্যাব, অ্যাব থেকে এসছে অ্যাবিস কথাটা। অ্যাব মানেই হলো পাখি, ল্যাটিন শব্দ অ্যাব মানে হচ্ছে পাখি। হ্যাঁ, সংজ্ঞা, এর সংজ্ঞা কি আছে দেখো। সংজ্ঞা, যেসব মেরুদণ্ডী প্রাণীদের দেহ পালক দ্বারা আবৃত আর চোয়াল চঞ্চুতে রূপান্তরিত হচ্ছে। আমাদের চোয়াল কি, এই যে হাড় আছে, চোয়ালে হাড় আছে, ঠোঁট আছে, কিন্তু ওদের ওষ্ঠ বা ঠোঁটটা হলো চঞ্চুতে রূপান্তরিত হয়েছে, তাদেরকে আমরা বলবো পাখি। আর অগ্রপদ রূপান্তরিত হয়েছে ডানায়। এবারে সেই ডানা অনেক পাখি কাজে লাগাতে পারে, অনেক পাখি কাজে লাগাতে পারে না। এই নিয়ে আরও আমি ডিটেলসে ক্লাস আসবে এরপরে, এটা জাস্ট হলো ওভারভিউ আমি বলছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দৌড় পাখি আছে, দৌড় পাখি কে বলা হয় র্যাটিটি। আর কিছু আছে উড্ডয়ন পাখি, মানে যারা উড়তে পারে, তাদের আলাদা ভাগ আছে। হ্যাঁ, উড্ডয়ন করতে পারে, যারা যারা উড়তে পারে তাদেরও ডানা আছে যেমন, তেমন যারা দৌড় পাখি তাদেরও ডানা আছে, কিন্তু তারা সেই ডানাটাকে ব্যবহার করতে পারে না, তাদের ডানাটা ব্যবহার উপযোগী নয়, কিন্তু ডানা কিন্তু আছে। আচ্ছা, স্টার্নাম বা কিল অস্থিতে, স্টার্নাম কিল অস্থিতে রূপান্তরিত হয়েছে। স্টার্নাম কোথায় থাকে? আমাদের এই যে পাঁজরের এই জায়গাটায় মাঝখানে থাকছে স্টার্নাম। হ্যাঁ, সেটা কি একটা শক্ত চ্যাপ্টা আর কি অস্থি। হ্যাঁ, সেই অস্থিটা ওদের রূপান্তরিত হয়ে গেছে কিল অস্থিতে। তাহলে কিল অস্থি কাদের দেখা যায়? কিল অস্থি দেখা যায় হচ্ছে পাখি বা অ্যাভিসদের, এটা মনে রাখতে হবে। আর দুধের মতো পদার্থ এক ধরনের নির্গত হয়, যারা আর কি যেটা বাচ্চাদেরকে খাওয়ায় এরা, সেটাকে বলা হচ্ছে ক্রপ মিল্ক। মানে গ্রাসনালি ক্রপে পরিণত হয়েছে। ঠিক আছে, গ্রাসনালি থেকে এই দুধের মতন পদার্থটা, এই গ্রাসনালির মধ্যে একটা গ্রন্থি থাকে, সেই গ্রন্থি থেকে এক ধরনের দুধের মতন পদার্থ নিঃসৃত হয়, যেটা বাচ্চাদেরকে খাওয়ায়, যেটা হলো পুষ্টিকর খাদ্য। হ্যাঁ, সেই খাদ্যটাকে বলা হচ্ছে
ক্রপ মিল্ক। ঠিক আছে। আচ্ছা, চোয়ালে দাঁত থাকে না, পশ্চিমনালীতে পেষণ যন্ত্র বা গিজাট উপস্থিত থাকে, পশ্চিমনালী অপসারণ ছিদ্র দিয়ে উন্মুক্ত, শ্বাসঙ্গ ফুসফুস, ফুসফুসে অতিরিক্ত বায়ুথলি বিদ্যমান। হ্যাঁ, আচ্ছা, তো লেজের গোড়ায় তৈলগ্রন্থি বা পিইং গ্ল্যান্ড, প্রিনিং গ্ল্যান্ড, সরি প্রিনিং গ্ল্যান্ড থাকে। হ্যাঁ, এদের লেজের গোড়ায়, লেজের দিকে গোড়ায় সেখানে প্রিনিং গ্ল্যান্ড থাকছে। তাহলে এই যে প্রিনিং গ্ল্যান্ড যেটা, সেই প্রিনিং গ্ল্যান্ড থেকে এক ধরনের তেল নিঃসৃত হয়। সেই জন্য পাখি অনেক সময় দেখবে পিছনের দিকে মুখটাকে, চঞ্চুটাকে ঢোকাচ্ছে, আবার সেটাকে নিয়ে সারা গায়ে মাখছে। তাহলে এইভাবে করে সে গাটাকে চকচকে রেখে সে সারা গায়ে এইভাবে তেল মাখে। হ্যাঁ, ওই যে গ্রন্থি থেকে, যে তৈল গ্রন্থি থেকে যে তেলটা খরিত হচ্ছে সেইটা নিয়ে সে সারা গায়ে মাখছে। তারপরে রয়েছে দেখো হোমিওথার্মাল এরা, অর্থাৎ এদের শরীরের টেম্পারেচার সবসময় একই রকম থাকে, তাই বলা হয় এটাকে হোমিওথার্মাল। হ্যাঁ, এরা কিন্তু পয়কিলোথার্মিক না, এরা হচ্ছে হোমিওথার্মাল। ঠিক আছে। আচ্ছা, এদেরও ম্যামেলসের মতো এদের পেনিস থাকে। ঠিক আছে, ম্যামেলস বা স্তন্যপায়ীদের যেমন পেনিস থাকে তেমন এদেরও পেনিস থাকে। এরা ডিম পাড়ে, অর্থাৎ ওভিপেরাস। আর যারা বাচ্চা পারে তাদেরকে কি বলা হয়? বাচ্চা পারলে তাদেরকে বলা হয় ভিভিপেরাস। ঠিক আছে, বাচ্চা যারা পারে তাদেরকে বলা হয় ভিভিপেরাস, এটা মাথায় রাখবে। আচ্ছা, তো দেন আমরা চলে আসি শনাক্তকারী বৈশিষ্ট্য। শনাক্তকারী বৈশিষ্ট্য, দেহ আবরণ, দেহ পালক দ্বারা আবৃত থাকবে, ডানা থাকবে, অগ্রপদটা ডানায় রূপান্তরিত হবে, তারপরে চঞ্চু থাকবে আর বায়ুথলি থাকবে, এটা ভিতরের পার্ট। কিন্তু যদি পালক থাকে, অগ্রপদ যদি ডানায় রূপান্তরিত হয় আর চঞ্চু থাকে, এই তিনটে যদি থাকে তাহলে সেটা হলো পাখি। তাহলে কয়েকটা বিজ্ঞানসম্মত নাম দিয়েছি পাখি। কলম্বালিবিয়া কার নাম? কলম্বালিবিয়া হচ্ছে পায়রা। প্যাভোক্রিস্টাসাস কে? ময়ূর। এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, কর্ভাস স্প্লেন্ডেন্স, কর্ভাস স্প্লেন্ডেন্স কে? কর্ভাস স্প্লেন্ডেন্স হলো কাক বা ক্রো। ঠিক আছে। তারপরে হচ্ছে বুবুলকাস ইবিস। বুবুলকাস ইবিস কে? এটা হচ্ছে বাবুই পাখি, এটা হচ্ছে বাবুই পাখি। আচ্ছা, গ্যালাস গ্যালাস কে? গ্যালাস গ্যালাস হচ্ছে হাঁস। আনসার আনসার কে? আনসার আনসার হলো রাজহাঁস। চন্দ্রেন্দ্র কেন না এখানে দেখছি। রাজহাঁস, রাজহাঁসকে বলা হচ্ছে আনসার আনসার। তো এই বিজ্ঞানসম্মত নামগুলো মনে রাখতে হবে যে কোনটা কার বিজ্ঞানসম্মত নাম। তারপরে হচ্ছে দেখো, তারপরে যেটা আসছি আমি, এরপরে একটাই আছে স্তন্যপায়ী বা ম্যামেলিয়া। স্তন্যপায়ী কাদের বলবে? স্তন্যপায়ী প্রথম কথা হলো দেহ লোম আবৃত, দেহ লোম আবৃত স্তন গ্রন্থি। এটা কি হবে? স্তন গ্রন্থি হবে, স্তন গ্রন্থি দন্ত সহায়তায়। হ্যাঁ, স্তন গ্রন্থি থাকবে, কর্ণছত্র থাকবে। কোনো একটা প্রাণী সেটা স্তন্যপায়ী কিনা সেটা এক দেখায় কি করে বুঝবে? সেটা বুঝতে হবে কর্ণছত্র, এই পিনা থাকবে আর গায়ে লোম থাকবে, তবে সেটা হবে স্তন্যপায়ী। আর শিশু প্রাণীরা মাতৃস্তন দুগ্ধ পান করে তারা বড় হয়, তাই জন্য এদেরকে বলা হয় স্তন্যপায়ী। আচ্ছা, এদের সাধারণ বৈশিষ্ট্য কি? সাধারণ বৈশিষ্ট্য, দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। দেহ কেমন ভাবে প্রতিসম? দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। হ্যাঁ, আর উষ্ণ শোণিত প্রাণী, উষ্ণ বুঝতে হবে না, উষ্ণ শোণিত প্রাণী এরা। সারা দেহ হালকা বা ঘন লোম দিয়ে ঢাকা থাকে। এদের দুজোড়া বাহু আছে, বাহু, টাইপিং এ ভুল।
বাহু মানে কি? হ্যাঁ, একটা হলো অগ্রবাহু, একটা পশ্চাৎবাহু। অগ্রবাহুটা ডানায় রূপান্তরিত, সরি, অগ্রবাহু ডানায় রূপান্তরিত হয়েছে পাখিদের, কিন্তু মানুষের ক্ষেত্রে অগ্রবাহু, মানুষ না, স্তন্যপায়ীদের ক্ষেত্রে অগ্রবাহু পশ্চাৎবাহু আলাদাভাবে বোঝা যাচ্ছে। ঠিক আছে, বাহু একদম সেটা। তারপরে এদের দাঁত থাকে। দাঁত কেমন হয়? দাঁত হচ্ছে হেটেরোডন্ট প্রকৃতির হয়, মানে বিভিন্ন ধরনের দাঁত থাকে, মানে প্রত্যেকটা দাঁত সমান নয়। যেমন হাতের 5টা আঙুল সমান নয়, তেমন আমাদের দাঁতও কিন্তু সব দাঁত সমান নয়। হ্যাঁ, কোনোটা লম্বা, কোনোটা থ্যাবড়া, কোনোটা বেশি লম্বা, হ্যাঁ, যেটা ইনসাইজার, যেটা ছুঁচের মতন, হ্যাঁ, এইরকম আর কি সব ধরনের দাঁত আমাদের আছে। তারপরে স্তন গ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ড থাকবে, এটা অবশ্যই। আর মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড, হ্যাঁ, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হবে। আর করোটীয় স্নায়ু কতটা? করোটীয় স্নায়ু হচ্ছে 12 জোড়া করোটীয় স্নায়ু। আর সুষুম্না স্নায়ু কত? 31 জোড়া। সুষুম্না স্নায়ু আছে 31, আর করোটীয় স্নায়ু হচ্ছে 12 জোড়া। বৈকর্ণ বা পিনা, এটা হবে পিনা, পি, হ্যাঁ, বৈকর্ণ বা পিনা উপস্থিত থাকবে। আর হচ্ছে জিহ্বায় 7 কোরক বর্তমান থাকবে। এই হলো ব্যাপার। আর শনাক্তকারী বৈশিষ্ট্য, এদের দেহাবরণ, দেহ লোম দ্বারা আবৃত থাকবে। এক্সাম্পলস কি কি? হোমোসেপিয়েন্স, তারপরে হচ্ছে বুফালাস বুবালিস। বুফালাস বুবালিসকে, যেটা হচ্ছে বুলক যেটা আমরা বলি, সেটা হচ্ছে বুফালাস বুবালিস। অর্থাৎ মোষ, মোষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বুফালাস বুবালিস। হ্যাঁ, তারপরে হচ্ছে হোমো হ্যাবিলিস। হোমো হ্যাবিলিস হচ্ছে মানুষের আদিম পুরুষ। প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা টাইগ্রিস মানে তো নিশ্চয়ই জানো, বাঘ। হ্যাঁ, টাইগারকে বলা হয় এলিফাস ম্যাক্সিমাস। এলিফাস ম্যাক্সিমাস মানে হচ্ছে হাতি। এলিফাস ম্যাক্সিমাস মানে কি? হাতি। আচ্ছা, তারপরে দেখো, এই পর্যন্তই আজকে তাহলে। তোমাদের শেষ, তোমাদের আমরাই পুরো এটা আমি করালাম। তো আমাদের পুরো কর্ডের ওভারভিউটা হয়ে গেল। এরপরে এই কর্ডের থেকে কি কি প্রশ্ন আসে, এই যে এটা রয়েছে স্তন্যপায়ী, যেটা রয়েছে এই স্তন্যপায়ীর যে সাব ক্লাসগুলো, সেই সাব ক্লাসগুলো আমাদেরকে করতে হবে, অর্থাৎ মেটাথেরিয়া, ইউথেরিয়া, হ্যাঁ, এইগুলো আমাদেরকে, প্রোটোথেরিয়া, হ্যাঁ, এই সবগুলো আমাদেরকে করতে হবে। তো সেইগুলো করাবো। আর এর থেকে যা কোশ্চেন আসে সেই সবগুলো নিয়ে আলোচনা করব, সেটা একটা নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। তো আমাদের ভালো লাগলে অবশ্যই, যদি তোমাদের উপকারে লাগে এই চ্যানেলটা, যদি তোমাদের আমার ক্লাস যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলকে, বায়োভার্সিটি চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এবং যদি তোমাদের প্রয়োজন পড়ে, অবশ্যই আমাদের 699-এ কোর্সটা তোমরা পারচেস করতে পারো। 699-এর কোর্সের মধ্যে কি কি রয়েছে? 699-এর কোর্সের মধ্যে রয়েছে, দেখো, আমরা PYQ করাই, 10 বছরের PYQ আমরা সলভ করাই, পিডিএফ, এই ধরনের যে পিডিএফ পড়াচ্ছি আমি, এই ধরনের পিডিএফ দিই। এছাড়াও আরও অনেক পিডিএফ আমরা দিয়ে থাকি। হ্যাঁ, প্রশ্ন উত্তরের পিডিএফ আমরা দিয়ে থাকি। সুতরাং ব্যাচ জয়েন করো। দেখা হবে আবার পরের কোনো ক্লাসে। আজ এই পর্যন্তই, বাই।